সবাইকে স্বাগত। আজকের এই 8th স্বামী তথাগতানন্দ মেমোরিয়াল লেকচার 2026, সেখানে আজকে যারা এসছেন তাদের মধ্যে অন্যতম আমাদের কাছের মানুষ মাস্টারমশাই ডক্টর শিবাজি বিপিন বসু আমাদের সঙ্গে আছেন। এই পার্টিকুলার যে মেমোরিয়াল লেকচার যিনি এটা সাপোর্ট এন্ডাওমেন্টে দিয়েছে, বছর বছর আমরা চেষ্টা করছি এটাকে অর্গানাইজ করার। এই বছর 8th ইয়ার হলো প্রফেসর বিশ্বনাথ দাস। আমাদের সঙ্গে আছেন মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, তার সাপোর্টে আমরা আজকে এত দূরে এগোতে পেরেছি পাচ্ছি। আর আমাদের সহকর্মী দুজন যারা এখানে আছেন, সন্দীপন আজকে আসতে পারেনি, ওর মা খুব অসুস্থ করে ভাইরাল ইনফেকশন হয়েছে ওর নিজেরও। এসপি স্যার সপ্তর্ষি পাল এবং আদিত্য প্রভু আমরা আছি। আজকে আমাদের এখানে শুভানুষ্ঠান হচ্ছে ভেদিক চ্যান্টিং বাই আওয়ার স্টুডেন্টস। श्री गुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्णाय प्रणमस्तु। Now the welcome address by Swami Mahapragyanandaji, Principal of Nityananda University. ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজকে অষ্টম স্বামী তথাগতানন্দ মেমোরিয়াল স্মারক বক্তৃতা, তাতে আমাদের মধ্যে বিশিষ্ট বক্তা রূপে উপস্থিত আছেন অধ্যাপক শিবাজি প্রতিম বসু মহাশয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক এবং ভূতপূর্ব উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আজকে তার বক্তব্যের বিষয় পলিটিক্যাল আইডিয়াজ অফ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই পিতা মন্দির পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে আসার জন্য। ওয়েলকাম স্যার। তাকে আমরা আগেও পেয়েছি বিভিন্নভাবে, আজকে আবার তিনি এলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যা মন্দিরের অন্যতম বিশিষ্ট প্রাক্তনী এবং আগেকার প্রেসিডেন্সি কলেজ, এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তার অধ্যাপক ডক্টর
বিশ্বনাথ দাস মহাশয়, তারই বিশেষ উদ্যোগে এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহায়তায় সব মিলিয়ে আমরা এই তথাগতানন্দের যে স্মারক যে বক্তৃতা সেটির আয়োজন করে চলেছি। স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অবশ্যই তার সঙ্গে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রাশিস বন্দ্যোপাধ্যায় সহ অপরাপর সমস্ত অধ্যাপক মণ্ডলী, যারা প্রত্যেক বছর সুন্দর সুন্দর বিষয় নির্বাচন করে আমাদের এই স্মারক বক্তৃতাটি, বিদ্যা মন্দিরে আমাদের এই ট্র্যাডিশন রয়েছে, অনেক এরকম বিভিন্ন বিভাগের স্মারক বক্তৃতা রয়েছে। তো তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মণ্ডলী, তারা এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ছাত্ররা যারা রয়েছে আজকে তাদেরকে সকলকে স্বাগত জানাই বিশেষ করে। কেননা এটা তোমাদের কাছে আমি বলবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, একটা খুব বড় সুযোগ এবং আমাদের 2023 সাল থেকে স্যারও এখানে রয়েছেন, সেটা খুব আমাদের কাছে খুব আশার কথা। 2023 সাল থেকে যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের লাগু হয়েছে, তাতে বিএ বা বিএসসি পাঠ্যক্রম পড়তে পড়তেই এমন সুযোগ আছে যে কোনো একজন ছাত্র বা ছাত্রী, তোমরাও জানো সবাই, তারা কিন্তু সরাসরি গবেষণায় যেতে পারে। তো সেক্ষেত্রে তাই এটা একটা খুব বড় সুযোগ। I must say that it's a very good opportunity for the students. Now, whenever you are having such an opportunity to hear from Professor Shivaji Pratim Boshu, a person like Professor Bose, particularly in this stage itself, you will have some idea. ওনার লেখা তোমরা অনেকে পড়েছো বা ওনার মতো জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষের লেখা তোমরা পড়েছো এবং তোমরা তার থেকে একটা খুব ভালো ধারণা পাবে যে কেমন ভাবে একটা গবেষণা বা একজন গবেষক তিনি একটি বিষয়কে উপস্থাপন করেন, how he presents one information, and from that you can take your resources. তোমরা ভাবতে পারো যারা ভবিষ্যতে যাবে, গবেষণার দিকে যাবে এবং আমাদের বিদ্যা মন্দিরের ছাত্রদের এই পরম্পরা তো রয়েছে। এইটুকু বলে আবারও সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং অবশ্যই আজকে স্যারের বক্তব্যের পরে আমার মনে হয় একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন তো নিশ্চয়ই থাকবে। তোমরা কিন্তু স্যারের সাথে অবশ্যই একটু আলোচনা করবে। ধন্যবাদ। এখন স্যার কিছু বলবেন। স্যার আপনি ওখানে বসে বলতে পারেন, মাইক্রোফোন আসবেন। স্বামী তথাগতানন্দজির উপরে আমাদের মানে ওনার সম্পর্কে কিছু জানার অনেক দিনেরই সুযোগ এইভাবে ফর্মালি হয়ে ওঠেনি। স্যার 2019-এ যখন এটিকে ইনিশিয়েটিভ নিয়ে শুরু করলেন, সেই থেকে আমরা তার সম্পর্কে আরো বেশি করে করে জানতে পারি এবং আরো বেশি করে করে জানতে চাই। তার পোশাকে এই নামের বাইরে তাকে লক্ষ্মীনারায়ণ মহারাজ স্যারের কাছ থেকে জানা আমার। স্যারকে আমি এখন তার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় অধ্যাপক বসু, শ্রদ্ধাস্পদ এবং প্রিয় স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, বিদ্যা মন্দিরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছাত্র বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে, অবশ্যই বিভাগীয় প্রধান ইন্দ্রাশিস বন্দ্যোপাধ্যায়, সকলকে যথাযথ সম্ভাষণ জানিয়ে যার স্মৃতিতে আজকের এই বক্তৃতা, স্মারক বক্তৃতা স্বামী তথাগতানন্দজি মহারাজ, তার সম্বন্ধে আমি
দু চার কথা বলবো। সম্ভবত এই ছোট্ট ঘরোয়া পরিবেশে যারা উপস্থিত হয়েছেন, একমাত্র আমি স্বামী তথাগতানন্দজির সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলাম, তো তাকে কাছ থেকে দেখারও সুযোগ হয়েছে। সেই প্রসঙ্গে দু চার কথা বলবো, খুব বেশি নয়। মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল লক্ষ্মীনারায়ণ মহারাজ, লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য। তো সেই সূত্রে আমাদের অনেকের কাছে তিনি লক্ষ্মীনারায়ণ মহারাজ। তার জন্ম 15 ফেব্রুয়ারি 1923 হুগলির আরামবাগের কাছে ঘোষপুর নামক একটি গ্রামে এক বনেদি পরিবারে আধ্যাত্মিক পরিবেশ, গৃহদেবতা অষ্টভুজা মহিষমর্দিনী নিত্য পূজিতা, সেই সঙ্গে আরো অনেক দেবদেবীরও পূজা হয় সেখানে। এই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটি পরিবার কাছাকাছি ময়ালিছাপুর গ্রামে, সেই পরিবার থেকে দুজন প্রখ্যাত সন্ন্যাসী রামকৃষ্ণ সঙ্গে ছিলেন, স্বামী রামকৃষ্ণানন্দ এবং স্বামী শারদানন্দ। এছাড়াও সেই পরাধীন ভারতে মহারাজের পরিবারে ছিল স্বদেশী হার অবাধ আনাগোনা। মহারাজের মন্ত্র দীক্ষা 1945-এ স্বামী বিরজানন্দজির কাছে, তার কাছেই তার ব্রহ্মচর্য দীক্ষা 1955 23শে অক্টোবর ব্রহ্মচারী কেশব চৈতন্য নামে, এবং 1964-তে সন্ন্যাস দীক্ষা শ্রীমৎ স্বামী মাধবানন্দজির কাছে। মহারাজ তিনি সংঘে বিভিন্ন কেন্দ্রে পরিষেবা দান করেছেন। এর মধ্যে 1955 থেকে 1965 তিনি ছিলেন আমাদের এই সারদা পীঠে তথা বিদ্যা মন্দিরে। প্রথম দিকে বিদ্যা মন্দিরে ইন্টারমিডিয়েট কোর্সের পৌরবিজ্ঞান পত্রটির অধ্যাপনা করেছেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে শ্রী ভবন এবং বিনয় ভবনের অধীক্ষকের দায়িত্ব পালন করেছেন। এরপর কিছুদিন পরে উনি দেওঘর বিদ্যাপীঠে এবং চেন্নাই রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর 1975 থেকে 1977 ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত ছিলেন রামকৃষ্ণ মিশন বরানগরের অধ্যক্ষ। ওই বছরেরই 15 ফেব্রুয়ারি তিনি যোগ দেন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আমেরিকার বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কে। সেখানে তিনি আজীবন পরিষেবা দিয়ে এসেছেন। সেই 1975 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি থেকে 2016 15 জুন তার শরীর যাওয়া পর্যন্ত সেখানে পরিষেবা দিয়েছেন, এবং প্রথম 3-4 মাস বাদে বাকি সময়টাই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এই কেন্দ্রে স্বামী শারদানন্দ, স্বামী বোধানন্দ, স্বামী অবেদানন্দ, স্বামী পবিত্রানন্দজির মতো মহারথীরা পরিষেবা দিয়ে গেছেন এবং আমেরিকাবাসীদের মনে ভারতের অধ্যাত্ম সংস্কৃতি সম্বন্ধে শ্রদ্ধা জাগ্রত করে রেখেছেন। স্বামী তথাগতানন্দজিও সেই একই দায়িত্ব পালন করেছেন
এবং যথেষ্ট যোগ্যতার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে। বিভিন্ন বিষয়ে মহারাজের আগ্রহের পরিধি ছিল বিপুল এবং সেই মর্মে পড়াশুনো। তিনি আজকে আমাদের স্মারক বক্তৃতার বিষয় রবীন্দ্রনাথের পলিটিক্যাল থটস অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের একটি চরিত্র গোরা খুব প্রিয় ছিল মহারাজের, আমাদের প্রায় বলতেন। আমার খুব কৌতূহল, হয়তো আজকে অধ্যাপক বসুর বক্তব্যে সেই গোড়ার প্রসঙ্গ উঠে আসবে, আমি উৎসুক হয়ে আছি। তো সেই মর্মে তার লেখনীয় ছিল খুব স্বর্ণপ্রসূ। অন্তত 22টি ইংরেজি গ্রন্থ তিনি রচনা করেছেন। একটি ভূমিকা লিখে দিয়েছেন স্বামী রঙ্গনাথানন্দজি, আরেকটি ভূমিকা লিখেছেন মারি লুই বার্গ। তার সবকটি বইয়ে তন্নিষ্ঠ গবেষণার ছাপ, বৈদত্তের ছাপ, এবং এই বইগুলোর বেশিরভাগই বিভিন্ন ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। একটি অনুদিত হয়েছে স্প্যানিশেও। আমি আর নামগুলো বলে আর সময় বেশি বাড়াতে চাইছি না। আমার নিজের কোনটার সঙ্গে বলি, আমার নিজেরও সৌভাগ্য হয়েছে তার 4টি পুস্তিকা বঙ্গানুবাদ করার। আর মহারাজের মৌলিক বাংলা গ্রন্থের সংখ্যা 5। মহারাজ একজন আদ্যপান্ত মানবদরদী, আদর্শবাদী, দেশপ্রেমী এবং আবেগপ্রবণ মানুষ ছিলেন। এবং যেটা সব থেকে উল্লেখযোগ্য, তিনি তার এইসব গুণ তার সংস্পর্শে আসা ছাত্র এবং যুবকদের মধ্যে সঞ্চারিত করতে পারতেন। বিদ্যামন্দির এবং দেশকে অত্যন্ত ভালোবাসতেন। নিউ ইয়র্কে বসেও এই দেশের যাবতীয় খুঁটিনাটি খবর তিনি সংগ্রহ করতেন, খবর রাখতেন। আমি অনেক সময় অবাক হয়ে দেখেছি, তিনি আমরা যেমন খবর জানি না সে খবর তার লোকদর্পণে। এটা হয়তো একজন সন্ন্যাসীর পক্ষে ততটা স্বাভাবিক নয়, কিন্তু মহারাজ তো মহারাজই। এদেশের আকাশ ছোঁয়া দুর্নীতি তাকে বড়ই পীড়া দিত। ব্যক্তিগতভাবে আমি মহারাজের খানিকটা স্নেহ সাহচর্যে আসার সৌভাগ্য হয়েছে আমার। 1 বছর বিদ্যা মন্দিরে আমি তার স্নেহ ছায় থাকার সুযোগ পেয়েছিলাম, এবং তারপরেও বিদ্যা মন্দির ছাড়ার পরেও তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। সাক্ষাতে, চিঠিপত্রে, টেলিফোনে, ইমেলে যোগাযোগ ছিল। তিনি যখন বেলমঠে আসতেন এই বিগত 29 বছরের মধ্যে, তখন বেশ কয়েকবার তিনি আমাদের বাড়িতে এসে বিদ্যা মন্দিরের কয়েকজন ডাক্তারের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। আমারও একবার সুযোগ হয়েছিল 1984-তে নিউ ইয়র্কে তার বেদান্ত সেন্টারে গিয়ে তার সঙ্গে কয়েকদিন কাটানো, এবং তখন আমার সুযোগ হয়েছিল প্রত্যক্ষ করার কতখানি যোগ্যতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি ওই কেন্দ্রের কাজকর্ম পরিচালনা করছেন। মহারাজকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করে আসুন এবার আমার মনোনিবেশ করি অধ্যাপক বসুর আজকে স্মারক বক্তৃতায়। সকলকে নমস্কার।
আমরা এবার আনুষ্ঠানিকভাবে প্রফেসর বসুকে বরণ করে নেব আমাদের কাছে। আমাদের প্রথম বছরের ছাত্র রামজিৎ আমাদের ডিপার্টমেন্টের কিছু পাবলিকেশন আর বিদ্যা মন্দিরের পত্রিকা এই বছরের আছে, তাই স্যারের হাতে তুলে দেবেন। রামজিৎ। দু এক কথায় আমাদের এই মেমোরিয়াল লেকচার সম্পর্কে বলি। সেটা হচ্ছে যখন ইনিশিয়েটেড হয়েছিল আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিয়াস যে লিস্টটি, সেটি বেশ গল্পের সঙ্গে আমি একটুখানি শেয়ার করতে চাই। প্রথম যে স্মারক বক্তৃতা হয়েছিল তাতে এসেছিলেন প্রফেসর অমর কুমার মুখোপাধ্যায়, ফরমার হেড ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ফরমার প্রিন্সিপাল প্রেসিডেন্সি কলেজ কলকাতা। যিনি প্রফেসর বসুর আমার জেনারি মাস্টারমশাই ছিলেন সরাসরি, এবং প্রফেসর বিশ্বনাথ দাসের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন, একসঙ্গে বহুকাল ওরা চাকরি করেছিলেন। পরের বছরে প্রফেসর সমীর কুমার দাস, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ফরমার ভিসি অফ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তার পরের বছরে আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনলাইনে প্রফেসর সুগত বোস, কার্ডিনাল প্রফেসর অফ হিস্ট্রি, হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তার পরের বছরে আমার পিএইচডি সুপারভাইজার প্রফেসর পার্থপ্রতিম বসু, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, জেইউ। তার পরের বছরে সৌরিন বাবু ছিলেন, প্রফেসর সৌরিন ভট্টাচার্য, ফর্মার প্রফেসর অফ ইকোনমিক্স, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা। এবং তারপরের বছর 6th বক্তৃতায় প্রফেসর শিলাশিস চ্যাটার্জি, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, জেইউ। এবং গত বছরে ছিলেন তিনিও আমার এবং প্রফেসর বসুর মাস্টারমশাই এবং স্যারের প্রফেসর দাসের সহকর্মী প্রেসিডেন্সি কলেজে, প্রফেসর প্রশান্ত রায়, প্রফেসর এমিরেটাস, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সোশিয়োলজি বোধহয় যখন তখন ইউনিভার্সিটি হয়ে গিয়েছে বোধহয়, মানে প্রেসিডেন্সি কলেজ থাকতেই সোশিয়োলজি হয়ে গেছে। তো এই কয়েকটা কথা আমি বললাম। এখন আমাদের আনুষ্ঠানিকভাবে স্যার সম্পর্কে যে কথা বলি সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে বলছি আর কি। Professor Shivaji Pradip Bosu is presently working as distinguished research professor at Adamos University, Kolkata. Formerly the Vice Chancellor of Vidyasagar University, Professor Bosu taught political science at Vidyasagar University. Widely known as a political commentator for decades and with a long teaching and research career, he has authored books and articles on a variety of subjects besides politics. Some of his monographs and edited books include The Poet and the Mahatma, Engagement with Nationalism and Internationalism, The Fleeing People of South Asia, Selections from Refugee Watch, Politics in Hunger Regime, Essays on the Right to Food in West Bengal, Forced Migration and Media Mirrors, Populism, Rabindranath Tagore, Axiology of Politics, amongst others. এটা বিশেষ গর্বের বিষয় যে এই বইটি স্যার বিদ্যা মন্দিরকে আজকে কিন্তু গিফট করছেন। এই বইটি Axiology of Politics বাই প্রফেসর শিবাজি প্রতিম বসু ফ্রন্ট পেজ থেকে পাবলিশ হয়েছে। উনি এখানে লিখছেন উইথ প্রফাউন্ড রিগার্ডস টু স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, Shivaji Pratim Bosu, 2/4/2026. So this is and it's a very rare privilege যে এই স্টেশনের একজন অথর তার নিজের হাতে নিজের বই আমাদেরকে আজকে এখানে প্রতিষ্ঠান থেকে তুলে দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার এটার জন্য। তো এটা সবটা পড়ে চেষ্টা করবো, কতদূর বুঝতে পারবো জানি না। অ্যাক্সিওলজি অফ ইকোলজি প্রথম একটা বেরোতেই চেষ্টা করে উইল গেট ব্যাক টু ইউ স্যার, যতটা পারি বুঝতে। This is dedicated to Ranavi Samadar, friend and mentor. মানে উনিও একজন মানুষ যিনি কিন্তু writings are so seminal that much of which has brought us to where we are at present.
এই বইটা 2024 এ পাবলিশড। এটা সাউথ এশিয়ান এডিশন। আচ্ছা 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 আচ্ছা। একটা প্যালগ্রেভ ম্যাকমিলান থেকে বেরিয়েছে, সেটা প্রচুর দাম, সেটা বিদেশে। এটা তো হ্যাঁ, এটা হচ্ছে সাউথ এশিয়ান এডিশন। এটা সস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সপেন্সিভ হচ্ছে। বেশ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন স্যার ফর দিস। স্যারের অন্যান্য পাবলিকেশনসের মধ্যে ম্যাকমিলান পাবলিশার্স, অ্যানথেম, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, সেজ পাবলিশার্স, রাটলেজ, পালগ্রেভ ম্যাকমিলান, সোশ্যাল সায়েন্স প্রেস, ফ্রন্ট পেজ পাবলিশার্স, etc. A member of the editorial board of Vidyasagar Rachana Samagra, complete writings of Pandit Ishwar Chandra Vidyasagar, published by Vidyasagar University. He has contributed to a large number of post-editorial articles to Anandabazar Patrika, the highest circulating Bengali daily, and also in Desh. যেটা এক্ষুনি স্যার বলছেন। এবং এই পক্ষে আজকেই প্রকাশিত হয়েছে যে দেশটা, তাতে প্রফেসর বসুর একটা লেখা আছে, সকলে তোমরা পড়ো, আজকেই বেরিয়েছে সেটা। মিডল ইস্ট ক্রাইসিসের ইরানের উপর। ওয়ান্ডারফুল। তাহলে you have your text with you. So this is empowerment. Thank you, sir. In 2018, he received, amongst others, the Shiksha Ratna Award of the Government of West Bengal. এই কয়েকটি কথা বলে আমি স্যারকে অনুরোধ করব আমাদের যে নেক্সট যে ট্রাক্সটা যেটা আজকে, যেটার উপর ভর করে আজকের এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, সেটা হচ্ছে দ্য মেমোরিয়াল লেকচার অন দ্য টপিক পলিটিক্যাল আইডিয়াস অফ রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে স্যার যে কথাগুলো লিখেছেন তার বাইরে এমন অনেক জায়গা আছে। উনি অত্যন্ত রুচিসম্পন্ন মানুষ, এবং রবি ঠাকুরের চর্চা মানে রবি গানের চর্চা এত প্রফাউন্ড, এটা ওর ফ্যামিলিতেই আছে। এটা আমি খুব কাছ থেকে দেখে জেনেছি, এবং আমার নিজের গর্ববোধ হয় যে এরকম একটা মানুষ আমাকে সময় দিয়েছে, আমার সঙ্গ দিয়েছে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। আপনি যদি এখানে এসে বলতে চান। অনেক ধন্যবাদ ইন্দ্রাশিস। এখানে এখন উপস্থিত নেই স্বামীজি, স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, যিনি এই বিখ্যাত কলেজ, ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম সেরা কলেজ হিসেবে NIRF র্যাঙ্কিংয়ে আমরা প্রত্যেকবারই দেখি এটা একদম সামনের দিকে কলেজ। সেই বিদ্যা মন্দির, গর্বের বিদ্যা মন্দির, তার প্রিন্সিপাল মহারাজ, আমি আজকেই পরিচয় পেলাম এবং আপ্লুত হয়েছি, এবং ওনার বিভিন্ন কর্মকাণ্ড জেনে। উনি আমারও মাস্টারমশাই হতে পারতেন প্রেসিডেন্সি কলেজে, যদি আমি স্ট্যাটিস্টিক্স পড়তাম। আমি অত মাথা আমার ছিল না, পলিটিক্যাল সায়েন্স পড়েছি। এখন সেই বিশ্বনাথ দাস আমার শ্রদ্ধেয় বরেণ্য আমাদের কলেজের পুরনো মাস্টারমশাই, এবং বিদ্যা মন্দিরে যেরকম ট্র্যাডিশন আছে, প্রেসিডেন্সি কলেজেরও যারা আমাদের প্রাক্তনী হয় তারা জানেন যে আমাদের প্রাক্তনী থেকে অনেকদিন অবধি ছিল, অন্তত কলেজ যতদিন ছিল সেটা সেই ট্র্যাডিশন ছিল। আমাদের প্রাক্তনী এবং যারা বর্তমান, তাদের মধ্যে একটা সুন্দর শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক থাকে, এবং সেই হিসেবে আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার ছোট ভাতৃপ্রতিম যাকে বলে, প্রফেসর ইন্দ্রাশিস বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি, ওনাকে কি জানা আদিত্য, ওর সঙ্গে একটা ছোট পরিচয় হয়েছিল অন্য একটি বিষয়, গবেষণার একটা বিষয়। তো এদের প্রত্যেকেই, এবং তোমরা যারা বেলুড় বিদ্যা মন্দিরের ছাত্র, তাদের প্রত্যেকেই আমি তোমাদের যথাযথ স্থানে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব জানাচ্ছি। বেলুড় বিদ্যা মন্দির আমার জীবনের একটা কি বলবো, খুব একটা বড় জায়গা আমার জীবনে। যখনই মনে করি বেলুড় বিদ্যা মন্দির আমার জীবনের থেকে কখনো বেরোবে না। তার কারণ কি, আমার
ফর্মাল চাকরি জীবন যেখানে অন্য কলেজে শুরু হয়েছিল, তার আগে আমি এমএ পাশ করার পরেই এই কলেজে 6 মাসের ওপর আমি সপ্তাহে অন্তত 3 দিন এখানে ক্লাস নিয়েছি। তখন ছিলেন স্বামী মেধসানন্দজি, সেটা বহু পূর্বে, সেটা প্রায় আজ থেকে 40-41 বছর আগে। সুতরাং কলেজটাও পাল্টে গেছে। আমি তারপরেও এসছি, এখানে এসছি, শিক্ষণ মন্দিরেও আমি এসছি। কিন্তু এসে এই যে এখানে প্রথম কাজ করতে যখন ঢুকেছিলাম, সেটাও বোধহয় এরকমই আরেকটু পরে, মে-জুন মাসে আমাদের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই প্রায় আমি এসছি। তখন এখানে অরুণ মুখোপাধ্যায় ছিলেন, অরুণ মুখোপাধ্যায় ওর ভাই, ওই অশোকবাবুর দাদা যে ছিলেন, কি নাম বলতো, অজয় মুখোপাধ্যায় ছিলেন। উনি আমাকে অশোক মুখোপাধ্যায় আমাদের মাস্টারমশাই বললেন যে তুমি দাদার সঙ্গে দেখা করো, রেজাল্ট তোমার খুব ভালো, তুমি এখন তো সিএসসি হয়নি, তুমি যাও, চলে যাও। তো আমি গেলাম। তারপরে মহারাজও আমাদের একটু কথাবার্তা বললেন তুমি চলে এসো বলে। তখনকার দিনে খুব ব্যাপারগুলো সহজ ছিল। তো তখন আমি এই কলেজে শুরু করেছি। সুতরাং আমার শিক্ষকতা জীবনের যে পুণ্যভূমি, সেটাকে আমি মনে করি বেলুড় বিদ্যা মন্দির। সুতরাং সেদিক থেকেও এখানে বলতে আসাটা আমার একটা অর্থে আমার আবার পুনরায় সেই দিনে ফিরে যাওয়া এবং একটা শ্রদ্ধার্ঘ এই প্রতিষ্ঠানের প্রতি ফিরিয়ে দেওয়া। Political ideas of, I have prepared this thing in English, but as requested by Professor Banerjee Bandyopadhyay, উনি বললেন যে শিবাজিদা বলেন, স্যার বলেন, কখনো নানা কিছু বলেন, আমার থেকে বেশি একটাই ব্যাপার খালি বলেছে, তুমি প্রশান্ত রায়ের সহকর্মী ছিলেন। সমীর দাসের সহকর্মী প্রশান্ত রায় কেবল নয়, সমীর দাস প্রশান্তবাবুর কাছে তার পিএইচডি কমপ্লিট করেছে। সুতরাং উনি মাস্টারমশাই সমীর দাসের, সেটাও একটা মাথায় রাখতে হবে। আমাদের পরম্পরা মেনেই এটা কথাটা বললাম, আমি বলছিলাম একটু আগে বিশ্বনাথ বাবুকে। তো যাই হোক, কিন্তু আমাকে বললেন যে ইংরেজিতে বললে সুবিধা হয়, কারণ আমরা আজকাল লেখাপড়া যাই করি, তারপর যখন বাইরে পাবলিকেশন করতে হয় ইংরেজিতেই করতে হয়। যদিও বেসিক্যালি আমাদের সময় আমরা বাইলিঙ্গুয়াল ছিলাম, তো তাতে অসুবিধা হয় না। তো আই হ্যাভ প্রিপেয়ার্ড সামথিং ইন ইংলিশ, কিন্তু আমি ইংরেজি বাংলা মিলিয়ে মুখ্যত তোমাদের সঙ্গে অ্যাড্রেস করবো, এবং তারপরে যদি কোনো প্রশ্নাদি থাকে তাহলে আমি তার সঙ্গে খুব খুশি হব। কারণ বেসিক্যালি আমি টিচার, তো সেখানে আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশনে যেতে খুব পছন্দ করি। যদিও এটা রবীন্দ্রনাথের পলিটিক্যাল আইডিয়াস বলা হচ্ছে, কিন্তু আমরা ফোকাস করবো বড় অর্থে রবীন্দ্রনাথের ন্যাশনালিজম এবং ইন্টারন্যাশনালিজমের উপরে একটু ফোকাস করে বলার চেষ্টা করব। আমার জীবনে আর কি, যদি পরম ধন বলে কিছু থাকে কোনো ব্যক্তি চরিত্র, তার মধ্যে আমার আধ্যাত্মিক ব্যাপারে নয়, খালি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে, চিন্তার দিক থেকে থাকে। আমার অন্তত 4 জন, আমি এক্ষুনি প্রথম 4 জন যদি বলি, এরকম অনেকেই আছেন। তার মধ্যে যদি বয়ক্রমের দিক থেকে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, এবং তারপরে যদি বলতে হয় নেতাজি সুভাষচন্দ্র। এই 4 জনকে, 4 জন মানুষ, এর মধ্যে 3 জনই বাঙালি। এদের মধ্যে এমন কিছু আছে, এরা এমন কিছু দিয়ে গেছেন যেটা আমরা কিন্তু বলতে পারবো না। রবীন্দ্রনাথের মতো মানুষ বা গান্ধীজির মতো মানুষদের একটা বড় ব্যাপার থেকে, বা এরা প্রত্যেকেই স্বামীজির মতো মানুষ যারা, তারা হয়তো, আমরা যখন যে কোনো কিছু কথা বলি, আমরা যদি কোনো কিছু প্রাসঙ্গিক বিষয় এখনকার প্রসঙ্গে লিখি, সেটা এই প্রসঙ্গকে যেমন ধারণ করে। আমরা যেমন অনেক কথা বলি যেটা এই মুহূর্তের কথা, এই মুহূর্তের পরে সেই কথাটা উবে যাবে, আর কথাটা থাকবে না। কিন্তু এই যে সৃষ্টিশীল, মহা সৃষ্টিশীল মানুষ যারা, একটা বিরাট ক্রিয়েটিভিটি যাদের থাকে, যারা অনেক দূর দেখতে পায়। কবি তো রবীন্দ্রনাথের মতো কবি ভারতবর্ষে কালিদাসের পরে এসছেন কিনা এই নিয়ে সন্দেহ আছে, এবং সব মিলিয়ে তার সৃষ্টিশীলতা। এই কবি যারা হন, আমাদের সংস্কৃতিতে তাদের বলা হয় ক্রান্তদর্শী। কবিরা ক্রান্তদর্শী। হোয়াট ইজ ক্রান্ত? ক্রান্ত বা ক্রান্তি মানে একটা বিপ্লব, একটা যেটা পরিবর্তন, বিরাট পরিবর্তন। ক্রান্তি বলি না, সংক্রান্তি বলি তো, সমক্রান্তি থেকে সংক্রান্তি। তো এই যে ক্রান্তি, অনেকগুলো, তারা ক্রান্তদর্শী মানে অনেক বিপ্লব দেখতে পান। মানে তুমি হয়তো, আমি হয়তো এইটুকু জিনিস দেখতে পাচ্ছি,
কিন্তু ওরা এই সময়ের মধ্যে আবদ্ধ হয়ে আরো অনেক দূরে কি হবে, কি হতে পারে সেটা দেখতে পাচ্ছে। এই জন্য তারা গ্রেট, অন্য কোনো কারণের জন্য না। আমাদের কথাটা খালি এই প্রসঙ্গেই আটকে থাকছে। এক্ষুনি যা করছি, আজকে কেমন, তোমরা তো সবাই হস্টেলে থাকো, আজকে মাছের পিসটা বড় হয়েছিল কি ছোট, কেমন যেসব আলোচনা হয়, বা ওর কাছে একটু দেওয়ার সময় একটু ঝোলটা বেশি পড়েছিল, আমার কাছে কম পড়েছিল, যেমন হয়। তো ওই প্রসঙ্গের বাইরে ওই কথাটা ওই প্রসঙ্গেই আটকে থাকে, ওই কনটেক্সট ঠিক থাকে। কিন্তু রবীন্দ্রনাথের মতো মানুষ, তারা যেমন সহজেই এই কথা লেখেন তাদের সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে, সেটা একটা মহাকালের সঙ্গে কোথাও একটা ডায়ালগ চালায়। মিখাইল বাখতিন যেটাকে বলছেন যে একটা যে কোনো সেই লেখাগুলোই বড় লেখা। মিখাইল বাখতিন ছিলেন অত্যন্ত প্রখ্যাত রুশ সাহিত্যতাত্ত্বিক, যে এইখানকার কথাও সেটা কোথাও একটা কনভার্স করছে অনেক দূরে। একটা উদাহরণ, হাসির উদাহরণ দিয়ে শুরু করি, তারপরে অন্য কথায় আসি। রবীন্দ্রনাথের একবার শরীরে খুব ব্যথা, শরীরে নানা যায় কোথায় ব্যথা, কিসের ব্যথা বুঝতে পারছেন না। তো রবীন্দ্রনাথের একজন ডাক্তার ছিলেন, খুব বিখ্যাত, তিনিও ব্রাহ্ম পরিবারেরই মানুষ। তার পিতা কিংবা তার ঠাকুরদাদা হতে পারে মহেন্দ্রলাল সরকার, যিনি ঠাকুরের শ্রী ঠাকুরের যিনি চিকিৎসক ছিলেন, তারই বোধহয় সন্তান কিংবা নাতি নীলরতন সরকার, যার নামে নীলরতন সরকার হসপিটাল। নীলরতন সরকার এসে বলছেন, বলছে আমার শরীরে খুব ব্যথা করছে। বলে কোথায় আপনার ব্যথা করছে, কিসের ব্যথা করছে? তো উনি লিখতে পারলেন না, তিনি একটা লিখলেন, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। এটা তো ওই কনটেক্সটে লেখা, কিন্তু এই কনটেক্সট থেকে তুমি সরিয়েও যদি নাও, আজকে যদি ভাবো যে কোনো জায়গায়, কোনো একটা জায়গায় তুমি ব্যথা পেলে, কোনো একটা জায়গায় দুঃখ পেলে, চিরকালীন ভাবে এই কথাটা চলতেই থাকবে। যদি জানতেন আমার কিসের, ওটা কি দাঁতের ব্যথা না কলিক পেন নাকি, সেটা আজকে আর নেই। সুতরাং এইভাবেই আমি উদাহরণটা দিলাম যে অর্থাৎ তারা ইমিডিয়েটকে যখন অ্যাড্রেস করতেন, সেটাও পৌঁছত একটা মহাকালের দিকে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাই রবীন্দ্রনাথ অনেক কথা কন্টেক্সচুয়ালি বলেছেন। এই কন্টেক্সটগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের। আমরা বলি না এটা এটা লেখো, এটা কন্টেক্সচুয়ালি লিখতে হবে, হ্যাঁ, এটা কন্টেক্সচুয়ালি লেখো, এই প্রেক্ষিতে এই আনসার। প্রেক্ষিত একটা ছিল, প্রেক্ষিত একটা জায়গা হচ্ছে ভারতবর্ষে একটা পরাধীনতার জায়গা, ন্যাশনালিজমের কথা, এবং পরাধীনতাটার জায়গা এমন একটা পরাধীনতা, খালি পরাধীনতা নিয়ে আসেনি, একটা নতুন সময়, একটা অন্য সময় নিয়ে এসছে এই ইংরেজ শাসন। কেবলমাত্র কলোনিয়াল রুল খারাপ তো বটেই, যে কোনো জায়গার কলোনিয়াল রুল, একটা এত দূর 7 সমুদ্র 13 নদী পার মুখে যাকে আমরা বলি, অত দূর থেকে লোক এসছে, এবং তারা তাদের জীবনযাত্রা, জীবন প্রণালী, তাদের শিক্ষা, খানা টানা সব নিয়ে এসছে, তাদের অত্যাচার যেমন নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে। তো এর ফলে কি হয়েছে, একই সঙ্গে ওই বাম হাতে তোর খর্গ দোলে, ডান হাতে তোর খর্গ দোলে বাঁ হাত করে সংখ্যা হবে, খর্গ রয়েছে, তার ফলে অত্যাচার হয়েছে। একের পর এক আমাদের শিল্প, কুটির শিল্প শেষ হয়ে গেছে। আমাদের যে ঢাকার মুসলিম বা বস্ত্র শিল্প ছিল একদম শেষ, কারণ ম্যানচেস্টারকে তুলতে হবে, ম্যানচেস্টার থেকে কাপড় আসে। সুতরাং এগুলি যেমন চলেছে, তেমনি আবার এই যে আমাদের বিদ্যা বা শিক্ষা, এইটা কেবলমাত্র খুব ছোট, এবং ভারতের মধ্যে পুরো ভারত নয়, টুকরো টুকরো নানাভাবে খণ্ডিত একটা এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমটা একটা ইউরোপিয়ান, অফকোর্স, কারণ ইউরোপ থেকেই মূলত 18th সেঞ্চুরি থেকে 18 শতকের শেষ দিকে যে ইউরোপীয় এনলাইটেনমেন্ট হয়েছিল, যেগুলোকে আমরা বলি, আমরা এখানে আলোকায়ন বলি, জ্ঞানোদ্দীপ্তি বলি, বাংলা অনেক কিছু বলি, সেইখান থেকে যে নতুন আলো এসেছিল, সেটাও আবার মানুষকে নাড়া দিয়েছিল, বিশেষ করে শিক্ষায়, চিন্তায়, নতুন ধরনের বিজ্ঞান গবেষণায়। এগুলি আমাদের আগে আদিকালের যে ছিল, সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। নতুন ভাবে এইটা যে আসা, যেটাকে আমাদের বাংলায়ও এটাকে এক ধরনের নবজাগরণ বা এনলাইটেনমেন্টই বলে অনেকে, যদিও সেটা নিয়েও বিতর্ক আছে, তর্ক আছে। কিন্তু এই যে জায়গাটা, এইখানে রবীন্দ্রনাথ বলেছেন এই টাইমে একই সঙ্গে বিদেশি শাসন আসছে, আবার তারই সঙ্গে পশ্চিম পাট থেকে অনেক জ্ঞান, বিজ্ঞান, নতুন চিন্তা ভাবনা, সেগুলো আসছে। মানে একই সঙ্গে বিষ, হলা হলা, বিষ এবং অমৃত দুটোই আসছে।
এই জায়গাটা থেকে রবীন্দ্রনাথকে বুঝতে হবে। এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে তার অনেকগুলি, এর মধ্যে কম লোকেরা পড়ে, কালান্তর বলে একটি তার একটা কালেকশন অফ এসেজ আছে, তার নাম কালান্তর। নামই বুঝতে পারছো, কালের অন্ত, নতুন কাল আসছে। এই কালান্তরে উনি একটা জায়গায় লিখেছিলেন যে তফাৎটা কি হলো, মানে আমরা এভাবে বলতে পারি ইংরেজিতে যে বিফোর অ্যান্ড আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য ব্রিটিশ, অ্যারাইভাল অফ দ্য ওয়েস্ট ইন দ্য ফর্ম অফ কলোনি, চেঞ্জটা কি? চেঞ্জটা হলো এডুকেশনের যে চেঞ্জ উনি বলছেন, যে আগের লোক, আগেকার লোক যে সত্য, যেটা সত্য বলে সমাজে একটা সত্য বলে একটা ব্যাপার থাকে, এই সত্যটা খালি আইডেন্টিটি সবাই বিশ্বাস করে যে এটাই ঠিক। হ্যাঁ, ইংরেজিতে খুব বড় অর্থে সায়েন্সের ক্ষেত্রে যেটাকে বলা হয় প্যারাডাইম, একটা প্যারাডাইমের মধ্যে চলে, একটা প্যারাডাইম চলতে চলতে আবার সেই প্যারাডাইমটা শেষ হয়ে নতুন প্যারাডাইম আসে। এপিস্টেমোলজি বলা যায় দর্শনের ভাষায়, যেটা জ্ঞান তত্ত্ব, যেটা একটা সময় অবধি চলে, একটা সময় ধরে রাখে, নতুন এপিস্টেমোলজি লাগে নতুন জ্ঞান চর্চার জন্য। তো বলেন তফাৎটা কি? ইংরেজ আসার আগে পরে, ইংরেজ আসার আগে মানুষ কোনো কিছু বিষয়কে সত্য বলে জানত। সব মানুষ, একটা সমাজের সকল মানুষ আপাবর, ধরো কেন ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয় তার কিছু ব্যাখ্যাও তখনকার মতো মানুষরা দিয়েছে, শাস্ত্র, পুঁজিপাতি তাতে দিত। তাতে এরকম একটা ধারণা ছিল, ধরো সবাই একটা সমাজে বিশ্বাস করত যে বাসুকি সাপের সবচেয়ে বড় সাপ, মহাসর্প, বাসুকি সাপের মাথায় পৃথিবীটা বসে। এখন সাপ তো আপনারা যত বড়ই বাসুকি সাপ, পৃথিবীর ভার বয়ে বয়ে তারও কাঁধ, মাথা ব্যথা করে, তখন সে একটুখানি একই নেয়, তখন সেটা এই ভূমিকম্প। ভূমিকম্পের এই কারণটা তখন যে গ্রামের নৌকা চালাচ্ছে মাঝি, সেও বিশ্বাস করতে থাকে, আর সবচেয়ে বড় পণ্ডিত তিনিও বিশ্বাস করতেন। এটা বেসিক সত্য হিসেবে, এটা প্যারাডাইমের মতো, এটাই সত্য। তফাৎটা কি ছিল? একজন হয়তো ওই তো লেগেছে, বাবু এই হয়েছে, বা গ্রহণ হয়েছে, গ্রহণের জন্য এই করবো না, এই সময় সব খাবার ফেলে দিতে হয়, এই হতে হয়, তাই হতে হয়, শাক বাজাতে হয়, এসব করতে হয়। আর সেটাই ভালো করে সংস্কৃতে বুঝিয়ে বলতে পারতেন বড় বড় পণ্ডিত, মহামহোপাধ্যায় যারা, তারা সেগুলোই দারুণ ভাবে সংস্কৃতে বুঝিয়ে বলতেন। এই তফাৎ ইংরেজ আসার পরে কি হলো, কেন ভূমিকম্প হয় এর কারণটা সম্পর্কে, অর্থাৎ সত্যটা বদলে গেল। অর্থাৎ যারা নতুন শিক্ষায় শিক্ষিত হলো তারা যেটাকে সত্য বলে জানলো, আর সাধারণ মানুষ যেটাকে সত্য বলে জেনে এসছে, এখনো জানে তাই, তাতে তার মধ্যে তফাৎ হয়ে গেল। সত্যটা দুটো সত্য হয়ে গেল, একটাই সত্য রইল। অর্থাৎ সাধারণ মানুষকে, যেমন ধরো যারা এই আমাদের গ্রিগোরিয়ান ক্যালেন্ডারে অভ্যস্ত, আমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারি ইত্যাদি ইত্যাদি করে আমাদের যে ক্যালেন্ডারে অভ্যস্ত, আমাদের অসুবিধা হয় হঠাৎ করে রিক্সাওয়ালারা কিন্তু রিক্সা চালাচ্ছে, পুরোনো আমলের রিক্সাওয়ালারা, তারা কিন্তু পুরোনো এটা, আচ্ছা তার মানে আচ্ছা বলুন তো, আচ্ছা মাস্টারমশাই এটা 32 মাস না 30 মাস না 31, এইটা যখন জিজ্ঞেস করে তখন আমরা বলতে পারি না, অনেকেই বলতে পারি না, কারণ উই আর ফ্যামিলিয়ার উইথ দিস, এই গ্রিগোরিয়ান যে মান্থ 365 কিভাবে হবে, একটা লিপ ইয়ার হবে ইত্যাদি, ওখানে তো অন্যরকম। এই যে আষাঢ় মাসে কোনটা 32 হবে, কোনটা 31 হবে, সেই মানুষরা জানে, কিন্তু তারা ওই ধরনের, যেটাকে আজকে বলা হয় আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেই অর্থে তারা ধরে রেখেছে। আমরা যারা অন্য জায়গা থেকে অন্য রকম ভাবে পড়াশোনা, এই যে তফাৎটা হয়ে যায়, সুতরাং এই দোটানা কিন্তু সবাই এই রবীন্দ্রনাথের মধ্যে ছিল। এই উনি একই সঙ্গে চাইছেন যে স্বদেশী নিজস্বতা, সংস্কৃতি, সেটাকেও ধরে রাখতে চাইছেন, আবার পশ্চিমকে, ওয়েস্টকে অস্বীকার করতে পারছেন না, বা তারও তিনি একজন গুণমুগ্ধ মানুষ। এই জায়গায় যে দোটানা, যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাম্বিভ্যালেন্স, এই অ্যাম্বিভ্যালেন্সটা রবীন্দ্রনাথের সবাই ছিল, 19th সেঞ্চুরি সবাই ছিল, সেটা এই একটা ব্যাপার ছিল। এখানে যদি আমরা দেখি রবীন্দ্রনাথ এখন প্র্যাকটিক্যাল জায়গায়, তোমরা জানো প্রত্যেকেই, 19th সেঞ্চুরি যে 18th সেঞ্চুরিতে ইংরেজরা এখানে আসে, 19th সেঞ্চুরি থেকে যে সাংঘাতিক এখানে একটা নতুন চিন্তা ভাবনা রামমোহন রায়কে কেন্দ্র করে, পরবর্তীকালে বিদ্যাসাগর, বা একটা নতুন ধরনের এডুকেশন ইত্যাদি ইত্যাদি এলো। এই সময়তেই একটা সময়ে প্রথম ফেজে যেটা ছিল, নতুন যখন কিছু আসে আমাদের চোখ ধাঁধিয়ে যায়।
একটা নতুন কিছু দেখছি তো ঝলঝল করছে, তখন চোখটা ঠান্ডা, তারপর অভ্যস্ত হতে একটু সময় লাগে। এবং সব প্রথম দিকে আমরা একটা বলতে পারি যে তখনকার দিনের যে একটা ধরনের আমাদের পশ্চাৎপরতাই যদি কথাটা বলতে পারি সাহস করে, আজকাল আবার সেটা বলতে অসুবিধা হয়, কেননা পোস্ট কলোনিয়াল যারা আছে তারা সেটা নিয়ে মারামারি করতে চলে আসতে পারে বলতে, যে আমাদের একটু এই কলোনিয়ালিজমেরই প্রায় আপনি কথা বলছেন। তা নয়, এক ধরনের পশ্চাৎপরতা, অন্তত বিচ্ছিন্নতাও যদি বলি যেটা ছিল, সেই দিক থেকে দেখতে গেলে প্রথম দিকে তারা চেয়েছিলেন এই কলোনিয়াল রুলকে হাতিয়ার, কলোনিয়াল রুলের সাহায্যেই তারা যেসব সমাজ সংস্কার আন্দোলন করা সেটা করেছে। রামমোহন করেছেন, বিদ্যাসাগর মশাই করেছেন। একদম কলোনিয়াল রুল যদি, কলোনিয়াল সাপোর্ট যদি না থাকতো, দুটো জিনিস হতো না। অ্যান্টি সতী যে ল তৈরি হয়েছিল, পাস হয়েছিল, সতীদাহ নিবারণী যে আইন পাস হয়েছিল, সেটা কলোনিয়াল সাপোর্ট ছাড়া হতো না। বিদ্যাসাগরেরও যে উইডো রিম্যারেজ অ্যাক্ট, যেটা হচ্ছে বিধবা পুনর্বিবাহ যে আইন, বিধবা বিবাহ, সেটা হচ্ছে। সুতরাং কিন্তু এই ভেবে হয়তো কোনো দারুণ অতিবাম তারা হয়তো বললো এরা হচ্ছে কোলাবোরেটর, এরা হচ্ছে সহযোগী, সুতরাং এরাও দেশের শত্রু। সেই বলে 70s আমি দেখেছি, শেষের দিকে আমরা হিন্দু স্কুলে যখন পড়তাম তখন দেখতাম, 70s গোড়ার দিকে দেখতাম, বিশ্বনাথ বাবু তো নিশ্চয়ই দেখেছেন, যে মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে, মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে, এগুলি সব হয়ে গেছে বাংলায়। তো হয়েছে কারণ তাদের বলা হতো যে শ্রেণীর দিক থেকে এরা হচ্ছে ক্লাস কোলাবোরেটর, এরা ব্রিটিশদের সঙ্গে করেছে। আর এদের মধ্যে অনেকেই ছিলেন যারা 1793-তে তোমরা জানো যে লর্ড কর্নওয়ালিস যেটা করেছিলেন সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ল্যান্ডের উপরে, যে জমি আগে ছিল নিলামে ডাকা হতো 5 বছর পরে পরে, তাকে বলে 5 সালা সিস্টেম, 5 বছর, 5 ইয়ার টার্মে, 10 ইয়ার, 10 বছর। সেই যে জায়গাটা, সেটা থেকে চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793, অর্থাৎ পাকাপাকি ভাবে জমিদার হিসেবে কিছু লোককে একটা ল্যান্ডেড জেন্ট্রি বাংলায় অন্তত তৈরি হলো। এখন তাদের রামমোহনের জমিদারি ছিল, রামমোহনের নানা রকম ব্যবসা বাণিজ্য ছিল, রবীন্দ্রনাথের দাদু ঠাকুরদাদা তারকা ঠাকুরের তার কার অ্যান্ড টেলর কোম্পানি ছিল, তাদের নুনের ইজারা ছিল নানা জায়গায়, ওইসবগুলো ছিল সব। এবং তার জন্য এদের সব এইসব যারা তখনকার দিনে এক্সট্রিমিস্ট তারা এগুলি করেছে। তো কিন্তু এটা মাথায় রাখতে হবে, তারাও বিবেকানন্দের বিদ্যাসাগরের মতো দেশভক্ত মানুষ কজন আছে? নেই। সারা জীবন ধুতি পাঞ্জাবি পরে, ধুতি আর চাদরে তিনি আচ্ছাদিত ছিলেন। তিনি এত পণ্ডিত, এশিয়াটিক সোসাইটিতে খালি শু পরেননি বলে হি ওয়াজ রেস্ট্রিক্টেড, ওকে ঢুকতে দেয়, তাও পড়েন। তো এইরকম মানুষরা কিন্তু কলোনিয়াল সাপোর্ট নিয়ে তারা দেশের কিছু সংস্কার করার চেষ্টা করেছে, দেশটা যেখানে ছিল তার থেকে তৈরি করার চেষ্টা করেছে। যাই হোক, এই প্রথম ফেজে আমরা যদি দেখি একটা, যদি আমরা ইংরেজি থেকে বলি, ফেজ অফ এনচ্যান্টমেন্ট উইথ দ্য ওয়েস্ট, এনচ্যান্টমেন্ট, একটা এনচ্যান্টমেন্টের ফেজ ছিল, যেখানে আমরা যা কিছু দেখছি তা দিয়ে যাচ্ছি। তারপরে যখন নিজেরাই লেখাপড়ায় শিক্ষিত হলাম, শিখে আমরাও দারুণ অগ্রগতি করলাম, লেখাপড়ায় অগ্রগতি করলাম, কিন্তু দেখা গেল চাকরি বাকরি নেই, লেখাপড়া শিখেও চাকরি হচ্ছে না। আগে রামতনু লাহিড়ী তৎকালীন নব সমাজে শিবনাথ শাস্ত্রী বলছেন যে কি শিখতে হতো, তখন একদম নামতা পড়ার মতো বিভিন্ন যে করতে হতো, যে এবং হচ্ছে কুকুম্বার হচ্ছে শশা আর ফার্মার হচ্ছে চাষা, এভাবে। তো সেখানে তখন ওইসব মুখস্থ কে 100টি ইংরেজি শব্দ জানা ছিল, তার জন্য প্রথম দিকে তাদের চাকরি হয়ে গেছে। তাদের মধ্যে একজন সাহেব বলছে, দেখছে যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েও সে, আচ্ছা আমি কিন্তু ফর্মালি তোমাদের পড়াচ্ছি না, আমি একটু গল্পের মতো করেই বলছি, যাতে তোমাদের হৃদয়ের একটা মেমোরিয়াল লেকচার, একজন খুব বড় মানুষের জন্য, আমি সেই জন্যই এভাবেই বলছি। বিশ্বনাথ ঠিক আছে তো? এইবারে সেইখানে টাইমের ব্যাপারটা একটু বলে দিও ইন্দ্রাশিস, আমার সময় পেরিয়ে যাওয়ার একটা বদভ্যাস আছে, সেটা একটু আটকে। তো এইবারে তো সেখানে এরকম একজন দেখছেন, শিবনাথ শাস্ত্রী বলছেন, একজন অল্প মাইনে, বাড়িতে অনেক লোক, পরিবার অনেক, সে মাইনেতে কি করে তার সংসার চলে, সে তার সহি শেষে রিপোর্ট করলো যে সাহেব আপনার যে বাবুটি আছেন
তিনি টিফিনের সময় টিফিনটা করেন হচ্ছে ঘোড়ার যে জন্য রাখা থাকে ছোলা, সেই ছোলা তিনিও কয়েক মুঠো নিয়ে ভিজিয়ে রাখেন, সেটা দিয়ে টিফিনটা সেরে টিফিনটা বেশি যায়। তখন তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার বাবু তুমি এরকম করো? তখন বললো যে স্যার, ইন মাই হাউস মর্নিং অ্যান্ড ইভিনিং 20 leaves fall। 20 leaves fall মানে উইটা পাতা পড়ে, পাত পড়ে, তখন তো পাত পড়া হতো মানে পাতা পড়ে, কলা গাছের পাতা। 20 leaves fall, little pay, how manage? তো এই ইংরেজির জোরে তারা চাকরি পেয়েছে। তারপরে যখন বিএ টিএ পাশ করে যাচ্ছে 1850s 60s এর পরে চাকরি বাকরি পাচ্ছে না। তো এই আরেকটা অবস্থা, যখন অসন্তোষ আরম্ভ। তারা ইতিমধ্যে আরো অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা ফরাসি বিপ্লব জেনেছে, তারা গৌরবময় বিপ্লব জেনেছে, তারা জেনেছে যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা ফরাসি আন্দোলনের মূল বাণী হচ্ছে ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ফ্রিডম, এটা হচ্ছে মূল কথা। তো আমাদের দেশে তো তোমরা এসবগুলো কথা বলছো, এত বড় বড় কথা বলো, রুল অফ ল এর কথা বলো, আমাদের দেশে রুল অফ ল কোথায়? রুল অফ ল এর বেসিক প্রিন্সিপাল হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল and equal protections of law, যেটা আমাদের ইয়েতে আছে, আমরা এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে পেয়েছি। আমাদের তোমরা জানো প্রত্যেকে আর্টিকেল 14 to 18 আমরা সেখানে রয়েছে কনস্টিটিউশনে। তো সেই যে জায়গাটা তোমরা বলছো এগুলো খুব ভালো জিনিস, এগুলি হচ্ছে আমাদের আইডিয়াল, এটা অ্যাচিভ করতে হবে, তোমাদের কাছ থেকে তো আমরা বিচার পাচ্ছি। সেখানে দেখছি ইনইকুয়ালিটি। বঙ্কিমচন্দ্রের মতো মহাজ্ঞানী, পণ্ডিতকে বললো এরকম একজন মাপের লেখক, তিনি সারা জীবন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে রইলেন, এবং তার থেকে অযোগ্যের উপরে অযোগ্য এইসব লোকগুলো তাদের সাহেবরা তাদের মাথায় বসছে। সুতরাং তাদের মধ্যেও একটা অন্য চেতনা জেগে উঠলো, যেটা ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ফ্রিডমের ফ্র্যাটার্নিটি। হোয়াট ইজ দ্য বেসিস অফ ন্যাশনালিজম? ফ্র্যাটার্নিটি ইজ দ্য বেসিস অফ ন্যাশনালিজম। সবাই আমরা ভাই। এই যে স্বামীজি বলছেন না, স্বামীজি কি বলছেন? যে আমি বলো ভাই, ভাই বলছেন, আমরা সবাই ভাই। তোমার রক্ত তোমার ভাই, ওই এই তোমার রক্ত। ন্যাশনালিজম কথাটা এসছে, তার মূলে আছে লাতিন কথা নেশিও। নেশিও মানে অফ ব্লাড। এবারে ভাবো স্বামীজির ওই শিকাগো ওই বক্তৃতা, ওই বিখ্যাত বক্তৃতা, ভারত বক্তৃতা, যেখানে বলছেন তোমার রক্ত, এরা তোমার রক্ত, একই রক্ত, তোমার ভাই, অর্থাৎ ফ্র্যাটার্নিটি। এই ফ্র্যাটার্নিটি থেকে, ওই ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ফ্রিডমের মধ্যে থেকে আসছে ন্যাশনালিজম। তো তাদের মধ্যে ন্যাশনালিজম এসে গেছে, তখন কিছু কিছু পড়েছে, বাইরে শুনেছে, ফরাসি, তখন ইউরোপে ন্যাশনালিজমের বন্যা বইছে। নেপোলিয়নের অবসানের পরে নানা দেশে আবার রাজতন্ত্র ফিরে এসেছে, তার বিরুদ্ধে বিভিন্ন ন্যাশনালিস্টিক মুভমেন্ট হচ্ছে। জার্মানির জন্য হচ্ছে, তার আগে বিশেষ করে ইতালিয়ান এর জন্য ম্যাৎসিনি, গ্যারিবাল্ডি, তাদের আইডিয়াস ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ডেরই একটা পাশে তাদের দ্বারা শোষিত এবং শাসিত দেশ, তার নাম আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ডের সাংঘাতিক অত্যাচার, আইরিশরা বিপ্লব করছে, এখনো বিপ্লব করছে। আইরিশ রেভলিউশনারি আর্মি এখনো রয়েছে। খালি নর্দার্ন আয়ারল্যান্ডের একটা পার্ট, সেটা খালি এখনো ইট ইজ আ পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। নাহলে বাকিটা পুরো স্বাধীন হয়ে গেছে, যেখানে ডাবলিনে তারা রয়েছে। সেই আয়ারল্যান্ড থেকে আইরিশরা নানা বিপ্লবের ধারণা দিচ্ছে। এবং স্বামীজির সঙ্গে যিনি শিষ্যা, মহাশিষ্যা, যিনি ভারতবর্ষে এসেছিলেন, ভগিনী নিবেদিতা, তিনি একজন আয়ারল্যান্ডের আইরিশ মহিলা, আইরিশ নারী। তিনিও ভারতবর্ষের এই যে যারা পরবর্তীকালে অনুশীলন যুগান্তর সমিতি, তাদের একটা দীপশিখার মতো ছিল, তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন। অরবিন্দ থেকে কেউ বাদ নেই তার মধ্যে, বারিন থেকে, অরবিন্দ থেকে, একটা বিরাট টাইম। তো সুতরাং এই একটা নতুন ধাক্কা এসছে, যেটা প্রথম দিককার যে মোহমুগ্ধতা, এনচ্যান্টমেন্ট, সেটা কেটে যাচ্ছে। কেটে গিয়ে একটা অসন্তোষ, একটা নতুন জাতীয়তাবাদী ধারণা সেটা তৈরি হয়েছে। তো রবীন্দ্রনাথের, আমরা ওর বাড়িটা জানি যে অত্যন্ত এনলাইটেন বাড়ি, সেখানে বাংলার এত প্রতিভা জন্মেছে, প্রত্যেকেই প্রতিভা, কিন্তু আবার অন্যদিকে তাদের আর্থিক বেসিসটা কি? তাদের অর্থনৈতিক বেসিসটা হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে ওই বিরাট নানা জায়গায় শিলাইদহ থেকে আরম্ভ করে বড় বড় যে সমস্ত জমিদারি, সেই সমস্ত পূর্ববঙ্গের জমিদারি, ওড়িশার জমিদারি, এই জমিদারি একটা বড় আয়ের তাদের অংশ। সুতরাং এই জায়গার দোটানা তাদের মধ্যে ছিল, এই নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলেছেন। এখন রবীন্দ্রনাথ যখন অল্প বয়স, তখনই তিনি মাত্র তার 14-15 বছর বয়স,
তখন নবকুমার মিত্র বলে একজন ছিলেন, তিনি নানা রকম, তিনি তার সব জায়গায় তাকে, তিনি খুব আবেগী মানুষ, তিনি ন্যাশনাল যা কিছু বলতেন তার একটা ন্যাশনাল, কোনো একটা মেলা করবেন ন্যাশনাল মেলা, অমুক একটা ন্যাশনাল থিয়েটার, আরেকটা জায়গায় কোনো ক্রীড়া হবে ন্যাশনাল অ্যাথলেটিক্স, এরকম একটা নাম ধাম দিত। সেই জন্য অনেকে মজা করে তাকে ন্যাশনাল নবগোপাল বলতো। এই ন্যাশনাল নবগোপাল বা নবগোপাল মিত্র তিনি হিন্দু মেলা বলে, হিন্দুটা কিন্তু কমিউনাল অর্থে হিন্দু নয়, মানে বড় অর্থে হিন্দু, সেটা অর্থে ভারতীয় এই অর্থে হিন্দু, হিন্দু মেলা তিনি, সেখানে রবীন্দ্রনাথ তার প্রথম যে রচনা, তার 14-15 বছরের একটা বাচ্চা, 15 বছরে তিনি সেখানে হিন্দু মেলার গান বলে একটি কাব্য তিনি রচনা করেছিলেন। সেখানেই কিন্তু তার প্রথমেই তার যে এই যে ইংরেজ শাসনের থেকে আমাদের বেরিয়ে আমাদের আবার নতুন পুনর্বার আমাদের জেগে উঠতে হবে, গৌরব আবার ফিরে পেতে হবে, এইসব কথাবার্তা তখন থেকেই তার মধ্যে ছিল। কিন্তু রবীন্দ্রনাথের যা হয়, রবীন্দ্রনাথ মানুষটা কেমন ছিল সেটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, তোমাদের যদি এই সময় মনে হবে যে তোমাদের আর শুনতে ভালো লাগছে না, হাত তুলো, আমি সেই সময় বক্তৃতাটা আমার কথা বন্ধ করে দেবো। যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে না, এমনি শুনছো, ভালো লাগছে? আচ্ছা, তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ওয়াজ আ মিডল রোডার, এটা মাথায়। রবীন্দ্রনাথ অনেকটাই বুদ্ধদেবের মতো মচ্ছিম পন্থা তিনি অবলম্বন করতেন। তখন ভারতবর্ষের এই স্বাধীনতার ক্ষেত্রে দুটি কংগ্রেস ধীরে ধীরে, ওনার যখন রবীন্দ্রনাথের বয়স যখন 14 বছর বয়স, 24 বছর বয়স, তখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার আগে থেকেই রয়েছে দুটি মত, ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে লোকেরা ভাবতে আরম্ভ করেছে। জাতীয়তাবাদ ওই যে বললাম আগে যেরকম সবই ছিল মনোমুগ্ধকর, চোখ ধাঁধিয়ে গেছিল, তার থেকে বেরিয়ে আসছে, নতুন ভাবে তারা একটা স্বাধীনতার কথা ভাবছে, বা স্বাধীনতা হলো না, আমাদেরও একটা কিছু দরকার, আমাদের একটা অটোনমি দরকার, যেমন কানাডাতে রয়েছে, যেমন অন্য জায়গায় রয়েছে, আমরাও কেন অটোনমাস হব না? এই অটোনমি, স্বরাজ যখন বলছেন, তিলক যখন বলছেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এই স্বরাজ ইজ নট পূর্ণ স্বরাজ, এই স্বরাজ হচ্ছে ব্রিটিশ যে এর মধ্যে থেকে, কমনওয়েলথের মধ্যে থেকে একটা নিজের একটা অটোনমি, স্বতন্ত্র, সবই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই থাকবো, কিন্তু এর বেশি তো তার থেকে বেশি ভাবতে পারে। তখনকার দিনে ভাবনারও তো একটা সীমা আছে, এরপরে ভাবা যায় না, তো ভাবনা গেছিল এই অবধি ভাবতে পেরেছে। তো সেই অটোনমির জন্য, স্বদেশীর জন্য সে তো সাংঘাতিক। তখন রয়েছে অনেকগুলি মত, একদল মতের লোকেরা তারা মনে করছে এক্ষুনি আমাদের মাঠে নেমে পড়ার দরকার, আরেক দল বলছেন না, একটু রয়ে সয়ে আমাদের নামা উচিত ব্রিটিশদের সঙ্গে। এই সবগুলো নানা টানা পড়েছিল, যেগুলি পরবর্তীকালে কংগ্রেস হওয়ার পরে, যেটা নরমপন্থী এবং চরমপন্থী দু ধরনের আন্দোলনের মধ্যে কংগ্রেস বিভক্ত হয়ে গেছে, যেটার ছাপ পরবর্তীকালে আমরা বাংলার স্বাধীনতা যুদ্ধে পাই। এই সময় আমরা রবীন্দ্রনাথের মধ্যে যেটা দেখি, প্রথম আমরা কতগুলো ফেজ আমরা রবীন্দ্রনাথের দেখতে পাই ন্যাশনালিজমের ক্ষেত্রে। প্রথম ফেজ যেটা, সেখানে আমরা দেখতে পাই যে তিনি প্রথমে এই যে ন্যাশনালিজমের ক্ষেত্রে তিনি স্পষ্টভাবে কিছু বলছেন না যে ন্যাশনালিজমের পক্ষে দাঁড়াচ্ছেন না। তার মধ্যে আমরা দেখতে পাই তারা স্বদেশের পক্ষে কথা বলছেন, ওই যে বললাম দোটানাটা ছিল, একবার স্বদেশের পক্ষে কথা বলছেন, কিন্তু স্বদেশের কথা বেশি বলতে গিয়ে যারা ভাবালু হয়ে অনেক কথা বলছেন, যেগুলো রাখা যায় না, বক্তৃতা দেওয়ার জন্য বলছেন, সেগুলোকে আবার ক্রিটিক করছেন। এই অবস্থায় তিনি একটা দোলাচল, একটা অসিলেশন যদি দেখা যায়, যে একদিকে তিনি ইংরেজদের ক্রিটিসিজমও করছেন, আবার যারা স্বদেশীর নামে বাড়াবাড়ি কথা বলছেন, মনে করছেন অতিরিক্ত আবেগী, অতিরিক্ত ইমোশনাল, তারও তিনি নিন্দা করছেন। এইটা দেখতে পাই প্রথমে। এবং আমরা যদি দেখি যে এই সময় প্রথম ফেজ, অর্থাৎ তার দ্বিতীয় ফেজটি, প্রথম ফেজ তার জীবনের যখন তার জ্ঞান হলো, অর্থাৎ হিন্দু মেলার যে কাব্য তিনি পড়লেন, সেই সময় তার বয়স মাত্র 15, অর্থাৎ 1876-এ ওই সময় যে কাব্য পড়লেন, ওই সময় তিনি তার একটা চেতনার উন্মেষ হচ্ছে, বোঝাই যাচ্ছে খুব অল্প বয়সে তিনি নানা ব্যাপারে সচেতন হচ্ছেন। সেই সময় থেকে 1890 অব্দি, এই অব্দি যে টাইমটা, এই টাইমটাতে আমরা মূলত দুটি টেন্ডেন্সি রবীন্দ্রনাথের
ন্যাশনালিজমের ক্ষেত্রে, জাতীয়তাবাদের ক্ষেত্রে দেখতে পাই। একটা হচ্ছে কশন অর ক্রিটিসিজম এগেইনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ চিপ ন্যাশনালিস্ট সেন্টিমেন্টস। সবাই তখন কথায় কথায় হে ভারত, ওঠো ভারত, জাগো ভারত এরকম করতো। কিন্তু তাকে যদি বলে আচ্ছা আপনাকে এক্ষুনি যেতে হবে কোনো আত্মত্যাগ করতে, তখন সবাই মানে ল্যাজ গুটিয়ে চলে যাওয়ার মতোই অনেকে চলে যেত। অর্থাৎ ফাঁপা কথা ছিল, ফাঁপা কথা, অর্থাৎ কথার কোনো দাম নেই। এইটা একটা ছিল। আর একটা অন্যদিকে যে একটা ভীরুতা কাপুরুষতা ছিল যে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে, সে ব্যাপারে তার একটা কন্টেম্প্ট ছিল। অর্থাৎ দুদিকেই তার কন্টেম্প্ট ছিল। একদিকে যে অতিরিক্ত সবসময় ভাবালু ভাবে যেভাবে দেশের কথা সবাই বলছে, সে ব্যাপারেও তার যেমন একটা কন্টেম্প্ট ছিল, তেমনি উল্টো দিকে যাদের মধ্যে কোনো পৌরুষ নেই বা তারা বলছে আমাদের এই ইংরেজদেরই প্রজা থেকে যাবো চিরকাল, এই মনোভাবেরও তার একটা ক্রিটিসিজম ছিল। অর্থাৎ একটা এই দোলাচলের মধ্য দিয়ে এইকে আমরা দেখতে পাই। 1890s থেকে 1890 দশকের থেকে একটা বাংলা এবং দেশের পরিবর্তন ধীরে ধীরে আসতে আরম্ভ করে। 1890sটা খুব ইম্পর্টেন্ট। সবাই 1890s থেকে ক্রমশ যত আমরা দেখতে পাবো that the century is moving towards the end of the century and towards the 20th century, তখন কিন্তু দেশটা পাল্টাতে আরম্ভ হচ্ছে। এর আগে 5 বছর আগে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে এবং এই সময় একটা মানুষের মধ্যে অসন্তোষ, এদের মধ্যে তরুণ সমাজের মধ্যে অসন্তোষ, কেননা ইংরেজ সভ্যতার যে প্রাথমিক যে একটা চকচকানি যেটাকে দেখে তার মধ্যে যে গ্লেজ ছিল, সেই যে তাদের মধ্যে যে ধরনের একটা অপিউলেন্স, গ্লেজ তাদের ছিল, এমনকি তাদের গ্রেসিয়াসও মনে করা হতো, গ্রেসও ছিল। তার থেকে মানুষের মনটা এখন তার প্রতি তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তার বিরোধী হয়ে উঠছে নানা কারণ। এবং তার মধ্যে একটা অর্থনীতি যেমন প্রধান কারণ, তার মধ্যে একটা মাথায় রাখতে হবে 1890s থেকে যখন ওয়ার হয়েছিল, ওয়ার যুদ্ধ, সেটা হচ্ছিল আফ্রিকায়, যার মধ্যে পরবর্তীকালে আমরা দেখবো যে গান্ধীজিও তার ওয়ার একটা উপজাতি, তাদের ওখানকার একটা উপজাতি, তাদের সঙ্গে এই ওয়ার বলতো আর কি, যারা এখান থেকে মূলত সাউথ আফ্রিকান যারা কলোনিস্ট ছিলেন, কলোনিয়াল মাস্টার্স ছিলেন, তাদের সঙ্গে যে সংঘাত, ওয়ার তারপর থেকে যেটা হয়ে যায় 1858-এ যখন মহারানীর ডিক্লারেশন ছিল, তার থেকে আমরা যদি 1890s এর গোড়া অবধি দেখি, এটা অনেক বেশি ইংল্যান্ডের যাদের বলা হতো হুইগ পার্টি মানে হচ্ছে লিবারেল পার্টি, পরবর্তীকালে এই হুইগদের দ্বারা তাদের শাসনকর্তারা তারা অনেক বেশি প্রভাবিত ছিল। সুতরাং সেই সময় অবধি 1858-এর পর থেকেও 1860s, 70s, 80s রবীন্দ্রনাথের গোড়াটা যেভাবে কেটেছে, সেই অবধি তারা অনেক বেশি ভারতবর্ষের অনেক কিছু ভালো করতে গেছে, পরিবর্তন করতে গেছে, সংস্কার করতে গেছে, লোকোন্নতি যদি বলি, যে অঞ্চলের উন্নতি, সেগুলি করতে গেছে, করছে। 1890s এর পর থেকে যখন থেকে কংগ্রেসের এই জায়গাটা হতে লাগলো এবং অন্যদিকে ওয়ার হচ্ছে বাইরে, সব জায়গায় যাকে বলে ডিভাইড অ্যান্ড রুল, এটা সমগ্র সাম্রাজ্যের একটা বড় একটা কি পয়েন্ট হয়ে দাঁড়ালো। তারা বুঝলো যে এরা বিদ্রোহী হতে আরম্ভ করেছে। যদি এটাকে আমাদের শাসনটা রাখতে হয়, তাহলে এই বিরোধিতার জায়গাটা ভেঙে দিতে হবে, তাদেরকে নানা গোষ্ঠীতে ভাগ করতে হবে এবং ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি এটাকে নিতে হবে। এটা একটু একটু করে নিল, খুব স্পষ্টভাবে 1909-এ 1909 সালে সেটা চলেই এলো ইন দ্য ফর্ম অফ মর্লেমিন্টো রিফর্মসে আলাদা ইলেক্টোরেট হলো ফর দ্য মুসলিমস। এইটা হচ্ছে প্রথম থেকে, অর্থাৎ প্রথম দিকে এদেশে 1857 অবধি সবচেয়ে বেশি বাধা পেয়েছে সেই অর্থে মুসলিমদের কাছ থেকে, তার কারণ তার আগে তো শাসক তারাই ছিল। তো তার ফলে প্রথম দিকে যে আফটার অ্যাবসলিউটলি একটা যেটাকে বলে ক্রাশিং ডিফিট আফটার 1857, মুসলিমরা অনেকদিন ধরে মুখ ফিরিয়েছিল, ইংরেজ শিক্ষা দেব না ইত্যাদি ইত্যাদি। 1870s 80s এর পর থেকে তারা বুঝলো যে হিন্দুরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তখন থেকে সৈয়দ আহমেদ খান ইত্যাদি ইত্যাদি, তারাও বিভিন্ন রকম যে আমাদের ইংলিশ এডুকেশন নিতে হবে ইত্যাদি ইত্যাদি। এরা তখন দেখলো, প্রথম দিকে এরা মনে করেছিল হিন্দুরা আমাদের অ্যালি হতে পারে এই ইংরেজরা,
পরবর্তীকালে এরা বুঝতে পারলো যে হিন্দু যারা শিক্ষিত তারাই সবচেয়ে বেশি বেশি আমাদের বিরোধী হয়ে উঠছে। তাই তখন আবার হিন্দু মুসলিম ভাগ করার জন্য তারা আবার মুসলিমদের আলাদা করে করার চেষ্টা করলো। এই যে জায়গাটা একটা বিষবৃক্ষ যদি বলি রোপণ করার, এটার একটা সূত্রপাত 1890s এর থেকে আরম্ভ হচ্ছে। আবার সেই সময়টাই ভারতবর্ষে একটা নানা একটু একটু করে এনে আমাদের স্বাধীনতার দিকে বা জাতীয়তাবাদী আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের প্রথম দিকে কিন্তু জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম, আমাদের তফাৎ হচ্ছে, মুশকিল হচ্ছে এটা যে আমরা বলি ইংরেজিতে নেশন, মানে আমরা বাংলায় করি জাতি। এই জাতি কথাটা খুব গন্ডগোলের। ইংরেজিতে অসুবিধা নেই, ইংরেজিতে ওরা বলে, হিন্দিতে ওরা অসুবিধা নেই। হিন্দিতে জাতিকে কি বলে? রাষ্ট্র। রাষ্ট্র বললে একটা আমাদের রাষ্ট্র বলতে আমরা স্টেট নিয়েছি, আমাদের অসুবিধা কি আছে? তো রাষ্ট্র বলতে আমরা জাতি বলতে, জাতিটা খুব গোলমেলে শব্দ। জাতি অনেক রকম। বাংলায় জাতি বলতে পুরুষ জাতি, জাতি এটা একটা শ্রেণী অর্থে জাতি। আমরা মানে নারী পুরুষ শ্রেণী অর্থে স্ত্রী জাতি, পুরুষ জাতি কথা আমরা বলি। আবার জাতি বলতে জাতপাত যেটাকে বলে, কাস্ট, সেটাকেও জাতি বলি। তো রবীন্দ্রনাথ যার ফলে তখন ন্যাশনালিজমের বার্তা একটু একটু করে আসছে। রবীন্দ্রনাথ অনেক বেশি 1890s থেকে উনি গ্রামে যাচ্ছেন, শিলাইদহ, শাহজাদপুর এবং অন্যান্য জায়গায়, উড়িষ্যার বিভিন্ন জায়গায় তাকে গ্রামে তাদের জমিদারি সামলাতে যেতে হচ্ছে। এবং গিয়ে প্রথমবার শহর থেকে দূরে গিয়ে তিনি আসল তার দেশকে বুঝতে পারছেন। তার দেশ কি সেটা কল্পনা কাব্যগ্রন্থে লিখছেন যে তার দেশটা কেমন। এই দেশের যে ধারণা, সেই ধারণা সম্পর্কে পরবর্তীকালে বিপিন বিহারী পাল বলেছিলেন যে রবীন্দ্রনাথের রবিবাবুর এই কাব্যের আগে, কল্পনা কাব্যগ্রন্থের আগে, দেশ বলতে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা ছিল। দেশ মানে এই একটা দেশ, কিন্তু দেশ মানে যে ওই আমাদের ওই পুঁতিগন্ধময় সবটাই দারুণ নয়। পুকুর যেখানে অনেক কিছু একসঙ্গে স্নান করে, একই সঙ্গে পানীয় জল হিসেবে করে, অনেক জায়গায় যেগুলো হয়তো কলেরার ডিপো, ম্যালেরিয়ার ডিপো, ওই মাঠ যেখানে আবার ফসলও ফলে, আবার এটাও হয়। এই যে এই আমাদের দেশ, এই মাটিতে গড়া এই দেশের ধারণা, অর্থাৎ গ্রামীণ ভারতবর্ষ, গ্রামীণ বাংলা, সেই ধারণা রবীন্দ্রনাথ আমাদের দিয়েছে। নাহলে সব শহুরের মানুষদের জন্য একটা এই দেশের ধারণা আছে। এইটা এই সময় যখন হচ্ছে, রবীন্দ্রনাথের এই সময় নানা রকম পরিবর্তন, মনোজগতেরও পরিবর্তন হচ্ছে। এবং সেই সময় তিনি অনেক লেখা লিখছেন। এবং সেই সময়টা নতুন করে এক্সট্রিমিস্ট যারা, ধরো তিলক বলো, বিপিন বিহারী পাল, এদের যে পরবর্তীকালে যেটা লালা লাজপত রায় যোগ দেবেন, যার ফলে কংগ্রেসের মধ্যে যাদের বলা হতো এক্সট্রিমিস্ট ত্রয়ী, যেটাকে বলতে পারি আমরা একটা এক্সট্রিমিস্ট ট্রায়াম্ভারেট, যেমন তারা হচ্ছে লাল মাল পাল বলে যারা পরিচিত, এদের টাইম। এবং এই সময় যখন এদের আসছে, রবীন্দ্রনাথও ধীরে ধীরে একটু একটু করে অন্যভাবে ভাবছেন। কিন্তু তিনি বরাবরই জাতি ব্যাপারটা, জাতীয়তাবাদের আলোচনা করতে গিয়ে আমরা বলছি, জাতির ব্যাপারে তার মধ্যে কিন্তু একটা সংশয় ছিল। জাতি কথাটা হিসেবে উনি মেনে নেননি জাতীয়তাবাদ। যার ফলে উনি যখন রেনারের বিখ্যাত বই আছে, আর্নেস্ট রেনা, তার বিখ্যাত বই আছে হোয়াট ইজ নেশন বলে তার একটা বই আছে। সেই বইয়ের ইংরেজি বই, তিনি ইংরেজিটা পড়ছেন, হোয়াট ইজ নেশন। তিনিও একটা প্রবন্ধ, ছোট প্রবন্ধ লিখছেন, মোটামুটি বড় একটা, খুব বড় নয়, এরকম একটা প্রবন্ধ লিখছেন, নেশন কি। এবং তোমাদের একটা কথা জানাই, রবীন্দ্রনাথ কোথাও নোওয়্যার ইন হিজ রাইটিংস উনি নেশনের জায়গায় জাতি ব্যবহার করেছেন। উনি নেশনকে বাংলায় নয়কারে নিয়ে তালিবর্ষ নেশন এরকম লিখেছেন। এমনকি ন্যাশনালিজমকে উনি ন্যাশনালত্ব বলেছেন, ন্যাশনালত্ব বাংলায় লিখছেন, ন্যাশনালত্ব, জাতি করেন, জাতীয়তাবাদ করেন। কারণ তিনি এইটা মাথায় রাখতে চেয়েছেন, দিস আইডিয়া অফ দিস নেশন, এই নেশনটার ব্যাপারে বলি, এই নেশনটা কিন্তু আমাদের দেশে আগে ছিল, কোন দেশেই ছিল। এই নেশনে, আধুনিক যে নেশনের ধারণা, নেশন, ন্যাশনালিজম এবং নেশন স্টেটের যে ধারণা, এই ধারণাটা অত্যন্ত আধুনিক।
এইটা এসছে মূলত 18th সেঞ্চুরিতে ফরাসি বিপ্লব এর পর থেকে এই ধারণাটা বেশি করে বাড়তে আরম্ভ করেছে। ওই যে ফ্র্যাটার্নিটির আইডিয়া, আগে আমাদের এত জাতপাত বিভক্ত দেশ, আমাদের সবাই মনে করবে আমার, ওই যে বিবেকানন্দ যেটা পরে বলছেন 1890s এর শেষে বলছেন যে তোমার রক্ত তোমার ভাই, এটা ভাবার কোনো সবাই তো আলাদা, জাতপাত ছোঁয়াছুঁয়ি, মানে নিজেদের একসঙ্গে খাওয়া যেত না। আজকে যেটা সবাই একসঙ্গে বসে খাচ্ছে, আজ থেকে 200 বছর আগে কল্পনাই করা যেতে পারতো না যে জাতপাত শূন্য হয়ে লোকের একসঙ্গে খাচ্ছে। এই যে চেঞ্জ, এই জায়গাটা আসলো হচ্ছে ওয়েস্ট থেকে এসছে। সুতরাং মডার্ন নেশন, মডার্ন স্টেট, এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কনসেপ্ট হিসেবেই আমাদের কাছে এসছে। তা যখন রবীন্দ্রনাথ যখন এটা নিয়ে আলোচনা করছেন, তিনি বলছেন আমাদের নেশন হতে হবে, কিন্তু আমাদের দেশে নেশনের আগে যেটা আছে সেটা হচ্ছে সমাজ। সমাজ হচ্ছে আমাদের অনেক বড়, কেননা ওয়েস্টার্ন নেশন, এটা হচ্ছে ওয়েস্টার্ন নেশনটা এমন একটা জিনিস, নেশন যে ধারণাটা পশ্চিমী ধারণা, এই পশ্চিমী ধারণার যে দেশ নেশন, এই নেশনটা আমরা পশ্চিম থেকে পেয়েছি। হ্যাঁ, আমাদের হতে হবে, আমাদের এক হতে হবে, কিন্তু এর আগে আমাদের এখানে নেশন বলে ওরা যেটাকে বলছে, আমাদের তার থেকে বড় ছিল সমাজ। যে সমাজটাকে আমাদের ঠিক করতে হবে, সমাজকে ধরে আমাদের এগোতে হবে। তো তিনি বরাবরই নেশনের কথাটার মধ্যে, বা নেশন স্টেট, এমনকি স্টেট, আধুনিক অর্থে স্টেট, এটার ব্যাপারেও তার খুব একটা, এই ব্যাপারে তার কথাবার্তা নেই, তিনি অত বেশি কথাবার্তা বলছেন না। এই পিরিয়ডে তখন তার মনে হচ্ছে যে তখনকার দিনে যেরকম একটা রিভাইভালিজম বা পুনরুত্থানবাদের যেমন একটা জায়গা তৈরি হয়েছিল তখন, যে আমাদের প্রাচীন ভারতেও অনেক কিছু আছে, খালি আধুনিক ভারতেও সবকিছু নেই, আমাদের প্রাচীনটাও নিতে হবে। ভারতবর্ষীয় সমাজ বা বিভিন্ন জায়গায় এর কথা বারবার করে রয়েছে, এখানে বলছেন যে আমাদের এখানে নেশন যেমন আছে ইউরোপে, আমাদের তেমনি আছে সমাজ। সমাজকে উনি প্রায়োরিটাইজ করছেন, সমাজ ওভার নেশন, সমাজ ওভার স্টেট, রাষ্ট্র এবং জাতি বা নেশনের ওপরে তিনি সামনে রাখছেন হচ্ছে সমাজ। কেন সেটা পরে আসছে। তো এই যে জায়গাটা তখন উনি এই দুটোই হচ্ছেন, তখন 1890s এর সেই সময় যে সাংঘাতিক উন্মাদনা ছিল, যে সবাই মনে করছে, একদল মনে করতে লাগলো যা কিছু হিন্দু তাই মহান। একটা ডিরোজিয়ানরা যেমন ভেবেছিল যা কিছু হিন্দু, ডিরোজিওর ইয়েকে হিন্দু কলেজের প্রথম দিকে, যা কিছু হিন্দু তাই খারাপ। এরা বলতে লাগলো যা কিছু হিন্দু তাই ভালো। যেমন অনেকে বলতে লাগলো ওই যে মাথায় অনেকে টিকি রাখছে, টিকি কেন রাখা হয়? টিকি রাখে এই কারণে যে টু অ্যাট্রাক্ট ইলেকট্রিসিটি, তখন ইলেকট্রিসিটি ধারণা, টিকিটা এরিয়া, সুতরাং টিকি এটা খুব দারুণ ব্যাপার। এই কথাই, এইসব কথাই গোড়া বলতেন। গোড়া মানে গোড়া, রবীন্দ্রনাথের গোড়া, তার উপন্যাস যার কথা একটু আগে বলতেন, এবং আমাদের তথাগত নন্দজিও যে গোড়া পছন্দ, আমার অত্যন্ত পছন্দের এটা উপন্যাস গোড়া, সে গোড়াও তাই বলতেন। গোড়া আসলে গোড়া, চন্দ্রবিন্দু আগে দিতে হবে, ডয়সুন্দরা দিতে হবে। গোড়া আসলে গোড়া ছিল, সেই গোড়ামি ছেড়ে কি করে একটা বিশ্বজনীন সারা ভারতের হয়ে উঠবে, এটাই হচ্ছে গোড়া। আনন্দময়ীকে লাস্টে বলছে যে আনন্দময়ীকে মানে তিনি তার সমস্ত কিছু সংস্কারের মধ্যে ছিলেন, এই ছোঁয়াছুঁয়ি বা এইগুলোর বাইরে ছিলেন। তাকে বললেন মা তুমি আমার ভারতবর্ষ। এই যে একটা মুক্ত ভারতবর্ষের ধারণা, এই ধারণা, এটা একটা, সুতরাং গোড়াটা সবাইরই পড়া উচিত। গোড়ার এভলিউশন সবটা বললে আর শেষ হবে না আজকে আমাদের। তো এইখানে আমরা দেখতে পাই যে এই জায়গায় 1890s থেকে একটা চেঞ্জ হতে ওনার মধ্যে আসছে। যেমন ভারতবর্ষের প্রাচীন ভারতের একটা ধারণা, তার গৌরব সম্পর্কে ধারণা, এগুলো তার মধ্যেও এসছে। তিনি একটা প্রবন্ধ তাতে বলছেন আমাদের দ্বিজ হইতে হইবে। দ্বিজ হইতে হইবে মানে, দ্বিতীয় মানে তোমরা জানো দুটো জন্ম জানো। ব্রাহ্মণরা দ্বিজ এই কারণে তাদের দুটি জন্ম হয়। উনি সেই অর্থে ব্রাহ্মণের অর্থে দ্বিজ বলছেন না, তিনি অর্থে কি বলছেন যে আমাদের ভারতবর্ষীয়দের জন্ম দু জায়গায়। এই আমাদের যেমন আগে একটা জন্ম হয়েছিল প্রাচীন ভারতে, অর্থাৎ সেটার আমরা উত্তরাধিকার বলছি, আবার নতুন একটা জন্ম হলো এই আধুনিক কালে। সুতরাং আমাদের দুটো জন্ম, একটা আমাদের প্রাচীন উত্তরাধিকার, সেটা একটা জন্ম, পূর্বজন্ম, সেটা পেরিয়ে এসে এই আধুনিক ভারত।
সুতরাং আমরা আমাদের দ্বিজ হইতে হইবে, অর্থাৎ আমরা যখন আধুনিক হব তখন আমাদের ভুললে চলবে না, আমাদের একটা বিরাট উত্তরাধিকার আছে। এইগুলিরই রিফ্লেকশন কিন্তু অনেকখানি তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে গোড়ার মধ্যে। তো যাই হোক, এখানে রবীন্দ্রনাথ একটা, এবং এই সময়টি আমাদের মনে রাখতে হবে, যখন এই 1890 শেষ হয়ে 1901 সাল আসছে, তখনই কিন্তু এসবেরই আইডিয়ালে তিনি তার বাবার বোলপুরের যে বিরাট জমি প্রমাণডাঙ্গার ওদিকে, সেখানে তিনি প্রথম ব্রহ্মচার্যাশ্রম, শান্তিনিকেতন যেটা বাড়ি তার আশেপাশে ব্রহ্মচর্যাশ্রম, এটা তিনি স্থাপন করছেন, যেটা পরবর্তীকালে আজকে বিশ্বভারতী। তার মানে ব্রহ্মচর্যাশ্রম, এই যে প্রাচীন ভারতের তপবনের আইডিয়াল, তপবনের আদর্শ, এই নিয়ে তিনি ব্রহ্মচর্যাশ্রম করছেন। এবং তাকে একজন বৈদান্তিক খ্রিস্টান সন্ন্যাসী, তার নাম ব্রহ্মবন্ধ উপাধ্যায়, তিনি তাকে সহায়তা করছেন। এবং তিনি এবং রেবানাথ বলে আরেকজন, তারা দুজনে মিলেই ওখানে রয়েছেন, এবং তারাও চেয়েছিলেন রবীন্দ্রনাথকে একজন, এবং তারাই ওই আশ্রমের, তিনি প্রথম ডাকেন আশ্রমের গুরু যেমন থাকে, তাকে গুরুদেব নামটি, এই যে গুরুদেব বলা হয়, গুরুদেব রবীন্দ্রনাথ, এটা ব্রহ্মবান্ধবের দেয়া। আমি দেখেছি যখন আমি গবেষণা করতে গেছি বিশ্বভারতীতে, তখনকার দিনের এইসব এখনকার ব্যবস্থা নেই, তখন মাইক্রোফিল্ম ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পড়তে হতো, তাতে আমি ব্রহ্মবান্ধবের চিঠিপত্র দেখেছি, এবং সেখানে গুরুদেব তিনি বলছেন, সেটা একদম 20th সেঞ্চুরির প্রথম কয়েক বছর হয়েছে, সেই সময় আমি দেখছি। পরে ব্রহ্মবান্ধবরা নানা মতান্তরে তারা চলে আসেন, এবং তারা সরাসরি বিপ্লবের কাজে তিনি যোগ দিয়েছেন, সেটা আলাদা গল্প। কিন্তু এই হচ্ছে অবস্থা। এই সময় রবীন্দ্রনাথ একটি সেমিনালের কিছুদিন পরে 1904 সালে রবীন্দ্রনাথ একটি সেমিনাল এসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এসে তিনি লিখছেন। সেই এসেটার নাম হচ্ছে, সেই এসে যেটায় লেখা হচ্ছে, সেই এসেটার নাম হচ্ছে স্বদেশী সমাজ। স্বদেশী সমাজ, এই স্বদেশী সমাজটি খুব গুরুত্বপূর্ণ তার জাতীয়তাবাদ বোঝার ক্ষেত্রে। এই স্বদেশী সমাজ প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। স্বদেশী সমাজ 1904 সালে লেখা, তার এক বছর পরে মনে রাখতে হবে বঙ্গভঙ্গ হবে, একটা নতুন জাতীয়তাবাদ তৈরি হবে। ইন্দাশিসা কতক্ষণ সময় পেরিয়ে গেছি, সময় 15-20 মিনিট, 15 মিনিট। ইন্টারন্যাশনালিজমটা অল্প, আমি এখন বুঝতে পারি। সময় না দিলে একটু অসুবিধা, তোমরা না বলবে তো আই ক্যান গো অন স্পিকিং ফর আ ডে অর টু, কিন্তু অসুবিধা হবে, তোমাদের ধৈর্য রাখতে পারবে না। আমাকে কাগজ দেখতে হচ্ছে না, আমি এমনি ভুলে যাচ্ছি। তো এইবারে স্বদেশী সমাজ, এই প্রবন্ধটি পড়া হয়েছিল দুটি জায়গায়। প্রথম কলকাতার চৈতন্য লাইব্রেরি বলে একটা বিলেন স্ট্রিটের কাছে লাইব্রেরি আছে, মিনারবা সিনেমার কাছে, সেখানে। পরে আবার একটা অন্য জায়গায়। এবং এই লেখার ভূমিকাটা কি ছিল, কারণ কি ছিল, প্রেক্ষাপট কি ছিল, কনটেক্সট কি ছিল? কনটেক্সট হচ্ছে সেই সময় বাংলায় প্রচুর তোমাদের সেখানে একটা অনাবৃষ্টি হয়েছে সারা বাংলায়। সারা বাংলায় জলকষ্ট, প্রচুর জলকষ্ট দেখা দিয়েছিল, বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার, তা বিরাট ইয়ে। এবং বাংলা মানে কিন্তু তখন মনে রাখতে হবে আমাদের এই খণ্ডিত বাংলা নয়, বাংলা মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটোই আছে। এবং এইখানে এত জলকষ্ট, কিন্তু সরকার তার নিরসনের জন্য মাত্র 50,000 টাকা দিচ্ছে, 50,000। সেইটাতে লোকেরা প্রচুর, বিশেষ করে তোমাদের মতো যুবক সমাজ, তারা তো অত্যন্ত একেই খেপে ছিল, আরো খেপে গেল যে কি ব্যাপার, এই এত বড় নিরসনের জন্য 50,000 টাকা। তো সেইটার উপলক্ষে রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ লেখেন, যে প্রবন্ধটিকে আমি মনে করি এটা সেমিনাল প্রবন্ধ। সেই প্রবন্ধটির নাম যে স্বদেশী সমাজ, তোমরা বললাম। সেখানে তিনি তার মূল কথা যেটা বলছেন, পড়লে ভালো হতো বাংলায়। আমার কাছে, আমায় যখন পড়তে হয়েছে, আমি ইংরেজি ট্রান্সলেশন করতে হয়েছে বাংলা, কারণ আবার বাংলা থেকে আনতে গেলে একটা বিরাট ঝামেলা। তো ওর মূল কথা হলো যে আমরা ভারতবর্ষে সরকার, যেটাকে সরকার বাহাদুর বলছে, সরকার বাহাদুর, ইংরেজ শাসন, ইংরেজ সরকার বললে, we were never dependent on the governments for centuries, for thousands of years.
আমরা কখনো ডিপেন্ডেন্ট ছিলাম না সরকারের উপরে। সরকার এসছে গেছে, সরকার আমাদের কিছু রুল, কিছু ট্যাক্সেশন নিয়ে গেছে, খাজনা নিয়ে গেছে, কিছু নিরাপত্তা দিয়েছে, দেয়নি, এগুলো করেছে দিল্লির সরকার বা বিভিন্ন জায়গায় মঙ্গলের সরকার। কিন্তু আমাদের যে ধারাটা বরাবর ছিল, despite the changes in the change of rule in different capitals, in Delhi maybe or in Magadha, in other places, আমাদের সমাজ পরিবর্তন, সমাজের ধারাটা বরাবরই চলেছে। এবং এই কতগুলো ডিফেন্স বা এই কতগুলো বাইরের শত্রুদের থেকে করা কিছু, হয়তো তখন তো মুদ্রা এত ছিল না, কিছু কালেকশন অফ ট্যাক্সেস বা ছোটখাটো মুদ্রা, এগুলি করা ছিল। বাকি সমস্ত কাজ, ইনক্লুডিং পুষ্করিণী খোঁড়া থেকে আরম্ভ করে সবকিছু করা, বিদ্যাদান, শিক্ষাদান, সবকিছুই ছিল সমাজের ব্যাপার, সমাজের দায়িত্ব। সমাজ ইউজ টু, তো এই যে ব্যুরোক্রেসি, বিরাট ব্যুরোক্রেসি, চায়নায় বড় ব্যুরোক্রেসি ছিল, ভারতবর্ষে নেভার, কখনো ব্যুরোক্রেসি ওইরকম সাংঘাতিক জায়গায় যায়নি। ভারতবর্ষের যে গ্রামীণ সমাজের যে অটোনমি, এটা কখনো যায়নি। অটোনমি নিয়ে গ্রামীণ সমাজ ঠিক থেকেছে হাজার হাজার বছর ধরে। তাই শিক্ষা দান করা, জল পুষ্করিণী করা, এইটা হচ্ছে, এগুলো সমাজের কাজ। যখন রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র এগিয়ে এসছে, আমরা বলছি রাষ্ট্র কেন করছে না, এটা কেন দিচ্ছে না, সেটা কেন দিচ্ছে না। তা এটা রবীন্দ্রনাথ বলছেন যে আমরা যদি খালি রাষ্ট্রের উপর, বিদেশি রাষ্ট্রের উপরই সবকিছুতে নির্ভরশীল হয়ে থাকি, তাহলে আমরা স্বাধীন কি করে হবে? আমরা স্বরাজ কি করে, আমাদের স্বরাজ কোথায়, কি করে হবে স্বরাজ? তাই তিনি মনে করছেন সমাজটাকেই শক্তিশালী করতে হবে, সমাজকে শক্তিশালী করে সোসাইটিকে আনতে হবে ওভার দ্য স্টেট, যাতে এই সমাজগুলিতে আমাদের ইনার স্ট্রেংথ বা আত্মশক্তি, যেটাকে বলছেন ওটা আত্মশক্তি ও সমূহ, যেটা এই প্রবন্ধ সংকলনটার নাম আত্মশক্তি ও সমূহ, সেই আত্মশক্তিকে জাগ্রত করতে হবে। আমাদের সামাজিক এই আত্মশক্তি মানে সামাজিক আত্মশক্তি, যেটা গান্ধীজি অন্য অর্থে পরবর্তীকালে হিংসরাজেও বলবেন, যে আমরা তো বড় বেশি নির্ভরশীল ইংরেজদের শাসন যন্ত্রে। তা আজকে যদি ইংরেজ শাসন চলে গেছে, এখনো তো ইংরেজ শাসন সেই যন্ত্রই চলছে, তার বাইরে তো আসছে না। তাহলে আমাদের স্বরাজ কল্পনাটা কি হলো? তো এইটাও রবীন্দ্রনাথের অন্যভাবে প্রশ্নটা তুলছেন, যে এখানে সমাজের এই যে গুরুত্ব ছিল, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি প্রপোজ করছেন আমাদের সমাজকে নতুনভাবে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? সামাজিক সংগঠনটা কি করে হবে? তিনি বলছেন যে আমাদের নানা মেলা, স্বদেশী মেলা, সেই মেলা অর্গানাইজ করতে হবে। মেলার অর্গানাইজেশন অফ মেলাস, কান্ট্রি ফেয়ার্স, সেগুলি নানাভাবে তার অর্গানাইজেশন করতে হবে। এবং সেই মেলাগুলির মধ্য দিয়ে, এন্টারটেইনমেন্টের মধ্য দিয়ে, নানা আনন্দ বিনোদনের মধ্য দিয়ে, সেখানে নানা ধরনের খেলাধুলো, কিছু বলবিদ্যার লোকেরা নিজেদের শরীরচর্চা দেখাতে পারে, নতুন নতুন গ্রামের ফসল, সেগুলোকে নিয়ে আমরা বিলি বন্দোবস্ত এরা করতে পারি। সেখানে তখনকার দিনে সিনেমা আসেনি, তখনকার সিনেমাকে বলা হতো ম্যাজিক লন্ঠন বা ম্যাজিক ল্যান্টার্ন আমরা যেতে পারি। এইভাবে আমাদের পারস্পরিক একটা সমাজ তৈরি হবে। এবং সেই সমাজটার জন্য তিনি একটি সংবিধান রচনা করেছিলেন, কিভাবে সমাজ থাকবে, তার সমাজপতি কে হবে, তার দায়িত্ব কি হবে, কিভাবে তার ইলেকশন হবে। এই সমাজ যখন, সমাজের এই যে সামাজিক সংগঠন যখন তৈরি হবে, তখন আমাদের নিজেদের মধ্যে সমাজের অভ্যন্তরস্থ যে ধারণা, যে মানুষজন আছে, তাদেরকে তাদের যে দুঃখ কষ্ট, তাদের জল কষ্ট থেকে আরম্ভ করে, তাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কোনো সম্পত্তি নিয়ে মামলা হয় বা যেগুলো গন্ডগোল হয়, সেগুলিও এই সমাজই মেটাবে, সমাজের সালিশি দিয়ে সেটা হবে। এইভাবে যদি আমরা সমাজের উপর নির্ভর করে নিজেরা সমাজকেই শক্তিশালী করে তুলি, তাহলে আমাদের ডিপেন্ডেন্স অন দ্য কলোনিয়াল রুল সেটা কমবে। কলোনিয়াল রুলের কাছে আমরা যাবোই না, যেটা গান্ধীজি পরে বলেছে, আমরা যাবো না, নন কোঅপারেশন, সরকারি। এইটা কত আগে থেকে শুরু করছেন উনি, বলছেন যে এইটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আস্তে আস্তে দ্য স্টেট উইল বি রিডান্ডেন্ট। আমাদের আর স্টেটের কোনো অর্থ থাকবে না, আমাদের কলোনিয়াল স্টেটের ওপরে আর তার কোনো গুরুত্ব থাকবে না। থাকতে সেটা অকেজ হয়ে যাবে। তো এটাকে অনেকে বলেছিলেন যে তিনি আর্মেনিয়ান, তিনি একটা ফ্রিডম মুভমেন্টের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কেউ বলেছেন তিনি সিনফিন বা সাফা এর দ্বারা অনুপ্রাণিত ছিলেন। অনেক কথাবার্তা বলা হয়। শচীন সেন নামে একজন, তিনি দ্য পলিটিক্যাল
ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর বলে রবীন্দ্রনাথ বেঁচে থাকতেই একটা প্রবন্ধ, একটা বই লিখেছিলেন। সেই বইতে তিনি বলেছিলেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্রাই টু ক্রিয়েট আ স্টেট উইদিন আ স্টেট, একটা রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র তৈরি করতে চাইছে। কিন্তু রবীন্দ্রনাথ তো স্টেট এটা বলেননি। স্টেটের ব্যাপারে রবীন্দ্রনাথ, আমরা মানুষ দেখি রবীন্দ্রনাথের মধ্যে, আমি আমার বইতেও বলেছি অন্যান্য জায়গায়, ওর মধ্যে একটা স্টেট উইদাউটনেস দেখেছি। স্টেট উইদাউটনেস, অর্থাৎ উইদাউট দ্য স্টেট উই ক্যান ডু। তো দিস ইজ স্টেট উইদাউটনেস, যেখানে আসলে সমাজকে অটোনমাস তিনি করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন তার কিভাবে সংবিধান হবে ইত্যাদি। তো এইটাকেই আমরা বলতে পারি রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ন্যাশনালিজমের ধারণা। এবং এই ন্যাশনালিজমের ধারণা নিয়ে তিনি অনেকদিন চললেন, কিন্তু স্বদেশী সমাজের যেটা চলছিল এবং তখন তারপরেই কার্জনের বঙ্গভঙ্গের পরে এটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ কার্জনের বঙ্গভঙ্গের পরে এটা নতুনভাবে এইটা নিয়ে আন্দোলন শুরু হলো। রবীন্দ্রনাথও তাতে যোগ দিলেন। 16 অক্টোবর 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল। সেদিন সবাই মিলে একই সূত্রে রবীন্দ্রনাথ তখন মাঝে থাকতেন হচ্ছে গিরিডিতে ওদের বাড়ি ছিল। তো তখন বহু লোক স্বদেশী আন্দোলনের যারা রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ, তারা ডেলি প্যাসেঞ্জারি করতো বিটুইন হাওড়া অ্যান্ড গিরিডি। কারণ উনি যেতেন, উনি 3-4 দিনের মধ্যে এতগুলো গান লিখে তিনি দিতেন। সেই গানের সুরও তিনি দিতেন। সেই গানের সুর গান নিয়ে এসে আবার এরা একটা গান, এবং সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে এই গানগুলো সারা পৃথিবী, সারা বাংলার লোকেদের মুখে মুখে ছড়িয়ে পড়ত। তার মধ্যে যেমন একই সূত্রে বাঁধিয়াছি আছে, যতগুলি তোমরা স্বদেশ পর্যায়ের গান দেখো রবীন্দ্রনাথের ইয়েতে, তাতে মিলেছি আজ মায়ের ডাকে, তার থেকে আরম্ভ করে যা কিছু যত গান দেখো, সমস্ত গুলোই ও আমার দেশের মাটি, সবগুলোই অল্প মাত্র 2.5-3 মাসে লেখা, এবং সবগুলোই ওই যে বললাম একটা সময়ে লেখা হলেও সেটা কাল ছাড়িয়ে যায়, সেটা সারা একটা ক্লাসিক জায়গায় পৌঁছে গেছে। এতটাই যে এজরা পাউন্ড, বিখ্যাত কবি, রবীন্দ্রনাথের পরবর্তীকালে পরিচিত হবেন। তিনি পোয়েট্রি বলে একটি কবিতায় একটি ম্যাগাজিনে লিখেছিলেন যে এইভাবে রবীন্দ্রনাথ গান গেয়ে যেন একটা বাঙালি জাতীয়তা বা ন্যাশনালিজম তৈরি করে, একটা নেশন তৈরি করে দিলেন। তার বিখ্যাত কথায় যে টেগর স্যাং বেঙ্গল ইনটু আ নেশন, টেগর স্যাং বেঙ্গল ইনটু আ নেশন, গান গেয়ে যেন তাদের একটা জাতি তৈরি করে দিলেন। এটা পরবর্তীকালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছিলেন পার্টিশনের সময় র্যামজে ম্যাকডোনাল্ড, লেবার পার্টির নেতা, তিনিও এসে দেখেছেন যে আমরা সবসময় দেখছি যেন মানে নতুন একটা স্পিরিট দেখতে পাচ্ছি সেই স্বদেশী সমাজ। কিন্তু কিছুদিনের পরেই হলো স্বদেশী আন্দোলনের সেই আবার রবীন্দ্রনাথ যেটা চাইতেন না, রবীন্দ্রনাথ তো কথা চাইতেন না, কাজ চাইতেন। যে কাজের কি হলো, আমরা সত্যি তখন সব বড় বড় অনেকে জমিদার এরা বলেছিল এরকম স্বদেশী সমাজ যেটার কথা বললেন যে নতুন সমাজ তৈরি হবে, তার জন্য এই হবে তাই হবে, অনেকে বলেছিলেন ডোনেট করবো। আমরা সবাই তো বড় বড় কথা বলি। রবীন্দ্রনাথের গান বিখ্যাত আমায় বলো না গাইতে বলো না, সেখানে বলেছিলেন যে এসেছি এটা যশোরী কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি। তো এখানে আমরা বিভিন্ন জায়গায় করতালি নিতে, কথা গেথে গেথে যশোরও কাঙালি হয়ে, আমরা ফেমের কাঙালি হয়ে আমরা এগুলো করি। এই যে জায়গাটা, এখান থেকে ওনার স্বদেশী আন্দোলনের থেকে ওনার সরে যাওয়া, এবং ধীরে ধীরে যত দিন যেতে লাগলো, তিনি আবার যে ওয়েস্টকে তিনি তখন বর্জন করার মধ্যে দিয়ে গিয়েছিলেন মাঝখানে, তিনি আবার পশ্চিমী জায়গায় তিনি নতুন করে আসছেন এবং ভারতবর্ষটাকে দেখছেন যে একটা নতুন, এই ভারতের মহামানবের সাগর তীরে নতুনভাবে ভারতবর্ষকে আসছে, যেখানে হেটায় আর্য, হেটা অনার্য, হেটায় দ্রাবিড় চীন, তারা সবাই আসছে। সকুন্দল মোগল পাঠান এক দেহে এক দেহে তারা লীন হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষ। এই নতুন করে আবার ওই গোড়ার যে রিয়ালাইজেশন, মা তুমি আমার ভারতবর্ষ, যে গোড়া নিজেকে জেনেছিল একটা আদর্শবাদী হিন্দু, মাথায় তার সবসময় পায়ে খড়ম, মাথায় টিকি, এবং তাকে সুন্দর দেখতে, লম্বা, অন্যদের থেকে আলাদা দেখতে, পরে ডিসকভার হলো তিনি আসলে মিউটিনির সময় একটা আইরিশ দম্পতির সন্তান পরিত্যক্ত করে মারা গেছে, অনাথ, তাকে মানুষ করেছিলেন ওই আনন্দময়ী তার নিজের সন্তান জ্ঞানে। তো রবীন্দ্রনাথের কাছে, গোড়ার কাছে হঠাৎ করে ওই হৃদয় আজিমোর কেমন গেল খুলি, হঠাৎ করে তার জগৎটা খুলে গেল। তিনি বুঝলেন যে আজকে বুঝলাম যে আমি হিন্দুরও নই, মুসলমানেরও নই, কেউ নই, আজকে আমি তাহলে কার, আমি ভারতবর্ষে, সারা ভারতবর্ষের আমি প্রতি। তাই যখন তিনি জানলেন, তিনি সারা জীবন ধরে অন্য জাতিকে হীন করে এসছেন, হেয় করে এসছেন,
তিনি দেখলেন যে তিনি নিজেও একজন বিদেশি সন্তান, কিন্তু ভারতবর্ষেই তিনি জন্মেছেন, ভারতবর্ষই তার মা, তার নিজের মা আনন্দময়ীকে তিনি বলছেন, মা তুমি আমার ভারতবর্ষ। এই যে রিয়ালাইজেশনটা রবীন্দ্রনাথের মধ্যে আসছে, এবং এরপরে তিনি বুঝলেন এই ন্যাশনালিজমটাকে রবীন্দ্রনাথ যেটা ধরেছিলেন তিনি ধরেছিলেন একটা ফরেন ইমপ্ল্যান্ট বলে, একটা যেটাকে তিনি ধরেছিলেন বিদেশ থেকে আসা একটা পরগাছা, এই হিসেবে ধরেছিলেন, যেটা যে ওয়েস্টার্ন ন্যাশনালিজমের মধ্যে তিনি দেখেছিলেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখেছিলেন। হি হ্যাড সিন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার as a clash, it is the result of a clash between the western nations. পশ্চিমী জাতি, প্রত্যেকটি জাতি চাইছে, নিজেকে মনে করছে সেই সবচেয়ে বড়, এবং পশ্চিমী জাতিগুলি, ইউরোপিয়ান জাতিগুলি প্রত্যেকেই কলোনি বিস্তার করতে চাইছে, রাখতে চাইছে, তাদের ভেতর ক্ল্যাশ। সেই জন্য তিনি এই যে ওয়েস্টার্ন ন্যাশনালিজম, যেটা আগে রেনার থেকে তিনি ভেবেছিলেন ইটস আ স্পিরিচুয়াল আইডিয়া, এটা একটা আধ্যাত্মিক একটা তাদের উন্নতির জায়গা, তিনি বুঝলেন এটা শেষ পর্যন্ত এই ন্যাশনালিজম পৃথিবীকে, এই যে ওয়েস্টার্ন ন্যাশনালিজম, আবার বলছি ভারতবর্ষীয় জাতীয়তাবাদ নয়, ওয়েস্টার্ন ন্যাশনালিজম, এটা পৃথিবীকে একটা ধ্বংসের দিকে, যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এবং যার রেজাল্ট হিসেবে তিনি দেখতে পেলেন এই কি বলা যায়, এই প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের পরে, তার কিছু আগে, বিশ্বযুদ্ধের আগের বছর 14 সালে বিশ্বযুদ্ধ চালু হয়েছে বা শুরু হয়েছিল, 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তখন তার স্টেজে একটা সাংঘাতিক বড় সারা পৃথিবী জোড়া। সেই সময় 1916 সালে তিনি জাপান এবং আমেরিকায় 3টি লেকচার দিয়েছিলেন। একটা হচ্ছে ন্যাশনালিজম ইন ইউএসএ, ন্যাশনালিজম ইন জাপান এন্ড ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এইগুলি একসঙ্গে পরবর্তীকালে ন্যাশনালিজম বলে একটি বই হিসেবে পরবর্তীকালে 1917 সালে প্রকাশিত হয়, যেটাকে, যেখানে আমরা দেখি, আমি আজকে ইন্দ্রাশিস, আই এম সরি, খালি আমি ন্যাশনালিজমের ওপরই আজকে বললাম, আমি ইন্টারন্যাশনালিজমের ওপর যেতে গেলে এখানে একটা রিভল্ট দেখা দেবে ছাত্রদের মধ্যে। সুতরাং আমি এটা একটুখানি বলে নিই, এই ন্যাশনালিজমটা বলেই আমি শেষ করছি। এই ন্যাশনালিজমের মধ্যে তিনি যেটা বলেছিলেন আগে, সেই ন্যাশনালিজমের মধ্যে তিনি যেটা আগেও বলেছিলেন, আবার বললেন, যেটা পুরনো স্বদেশী সমাজে বলেছেন, তারও আগে বলেছেন, যে আমাদের সমস্যা হচ্ছে এইটা, যে ভারতবর্ষে একটা নেশনে আগে এসছে, ভারতবর্ষে বিভিন্ন রেসেস আসতো, বিভিন্ন জনজাতি আসতো, ওই যে এটা আর্য, এটা অনার্য, নানা রকম পাঠান, মোগল সবাই এসছে। কিন্তু প্রথমবার অসুবিধা হলো যে আমরা যেখানে এসছি, আমাদের এই ওরিয়েন্টাল সিভিলাইজেশন বা ইন্ডিয়ান সিভিলাইজেশনে, তারা রেস হিসেবে এসছে, RACE, রেস মানে জনজাতি, রেস হিসেবে এসছে, জাতি হিসেবে আসে। এই প্রথম আমরা এলাম। উনি বলছেন, আমি কোটিং, এটা ইংরেজি বই, তাই ইংরেজিতেই করছি। তিনি বলছেন যে রবীন্দ্রনাথ বলছেন, a distinction between the society based orient, অর্থাৎ সমাজকে কেন্দ্র করে যে ওরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন নেশনস। তিনি বলছেন, although there had been conflicts and clashes among various nations which settled in India for centuries, the differences were not so basic. একটা দেশ, একটা রেস এসছে, আরেকটা নতুন রেস এলো, হুন এসে আমাদের মধ্যে মিশে গেছে। আমাদের মধ্যে অনেকের বডিতে হুনের রক্ত থাকতে পারে, শকের রক্ত অনেকের বডিতে আছে। আমরা অ্যানথ্রোপোলজিক্যালি যদি দেখি, ডিএনএ আমরা খোঁজ করে পাবো, আজকে ম্যাপিং যদি হয় ডিএনএ কার কোথায় রয়েছে, তো ভারতবর্ষের মিক্সিং হয়েছে। তো এই যে বলেছে, we settled in India over centuries, the differences were not so basic. We had known, quote করছি, the hordes of Mughals and Pathans who invaded India, but we had known them as human races. মানবের বিভিন্ন মানব গোষ্ঠী হিসেবে, তাদেরকে নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে আমরা দেখেছি। We had never known them as a nation. তাদেরকে আমরা জাতি হিসেবে জানি। But in case of British, we had to deal not with human races, but with a nation. এই প্রথমবার আমরা এলাম একটা জাতি হিসেবে, নেশন হিসেবে, একটা লোকরা এলো, ব্রিটিশরা যখন এলো, আমরা নেশন হিসেবে আমাদের মোকাবিলা করতে হলো। কাদের? বাট উইথ আ নেশন, উই হু আর নো নেশন আওয়ারসেলভস, আমরা যারা জাতি নই, জাতি ছিলাম না। জাতি বলতে নেশন ছিলাম, আমরা নেশন ছিলাম।
কারণ নেশনটা কেমন ফর হিম, আর নেশন ইন দ্য সেন্স অফ, এটা তোমরা ভাবে ন্যাশনালিজম বলতে, আমি এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে বললাম, এখন বলছি, a nation in the sense of political and economic union of the people is that aspect which assumes when organized for a mechanical purpose. এটা একটা যান্ত্রিক উদ্দেশ্য সাধনের হিসেবে এই নেশন, ওয়েস্টার্ন নেশন তৈরি হয়েছে। এবং এটা কিভাবে তৈরি হয়েছে, এটা আগে তিনি ভেবেছিলেন, রেনার যে বইটার কথা বললেন হোয়াট ইজ নেশন, নেশন কি, তিনি ভেবেছিলেন এটা স্পিরিচুয়াল ইউনিয়ন, তার বদলে বলছেন যে এই জায়গাটা, এই নেশনটা কিরকম, contrary to his earlier definition of nation as a spiritual unity, he now realized that it was based on greed, লোভের উপরে রয়েছে। আমেরিকা চাইছে কি করে অন্য দেশের সম্পদটা লুণ্ঠন করবে, এর উপরে রয়েছে, based on greed, এবং তার সঙ্গে greed for material property, mutual jealousy, একজন আরেকজনকে হিংসা করছে, ঈর্ষা করছে, এই সবগুলো ফুটে ওঠে বিভিন্ন সময় আমাদের মধ্যে, যুদ্ধের মধ্যে দিয়ে বা অন্যান্য জায়গায় সবসময় কম্পিটিশন চলছে, একটা জেলাসি রয়েছে, একটু এগিয়ে গেল আমি একটু পিছিয়ে গেলাম, এই যে জেলাসি, এই জেলাসি নিয়ে বড় হচ্ছে। যেমন আমরা ধরো বলি আমাদের এই যে শুনি যে আগে ছেলেবেলায় আমরা আকাশবাণীতে শুনতাম, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন। এটা যদি ভারতবর্ষের জায়গায় একটু দূরের কোনো একটা অজানা দেশে শোনো, সেখানেও তাদের ভাষায় এরকমই বলা হচ্ছে, আমরা আবার কিছু একটা বড় হব, প্রত্যেকেই হতে চেয়েছে। এই যে জায়গা, সুতরাং এর মধ্যে দিয়ে গ্রিড আছে, একটা জেলাসি আছে, এবং একটা সাংঘাতিক যেটা বলা চলে and fear about each other's growth into powerfulness. একটা দেশ শক্তিশালী হয়ে গেছে, আমি ভয় পাচ্ছি, একটা দেশ পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, আমারও ভয় লাগছে, আমার ওপর যদি প্রয়োগ করে। সুতরাং এটা এই হচ্ছে নেশনের, এইভাবে রবীন্দ্রনাথ একটা স্ক্যাডিং, যেটাকে বলা চলে, একটা স্কেডিং, একটা ইয়ে করছেন, ক্রিটিসিজম করছেন অফ নেশন, এবং সেখানকার উল্টে বলছেন ইন কন্ট্রাস্ট সোসাইটি হ্যাজ নো আলটেরিয়ার পারপাস। সোসাইটি যখন তৈরি হয়, সমাজ যখন তৈরি হয়, যে সমাজের কথা, পল্লী সমাজের কথা রবীন্দ্রনাথ নতুন বারবার বলছে, সেই সমাজ কোনো আলটেরিয়ার পারপাস নিয়ে এটা তৈরি হয় না, যে আমার কিছু এই সমাজটা তৈরি করা যাবে, এই সমাজের একটা অন্য উদ্দেশ্য আছে, তা নেই। তিনি বলছেন সোসাইটি হ্যাজ নো আলটেরিয়ার পারপাস, ইট ইজ এন্ড ইন ইটসেলফ। ফর দিস রিজন তিনি বলছেন আওয়ার হিস্ট্রি হ্যাজ নেভার বিন দ্য রাইজ অ্যান্ড ফল অফ kingdoms or fights for political supremacy. Our history is that of our social life and attainment of spiritual ideals. আমাদের দেশের ইতিহাস, এটা ইংরেজরা এসে করেছে, যেটা রাজাবাজার ইতিহাস হয়ে গেছে। এই রাজাবাজার ইতিহাস আগে ছিল না। আগে দেখো, আগেকার দিনের যে ইতিহাস বলে থাকতো, বিভিন্ন সমাজের ডেভেলপমেন্ট বা ইত্যাদি সমাজের কথা তাতে থাকতো, এইটা খালি পলিটিক্যাল পাওয়ারের কথা থাকতো। এইভাবে রবীন্দ্রনাথ এটার কথা বললেন ন্যাশনালিজমে। পরবর্তীকালে তাকে ন্যাশনালিজমের ব্যাপারে আরো বেশি দ্বন্দ্বে জড়িয়ে পড়তে হবে। তারই অত্যন্ত বন্ধু, যিনি দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে এসে প্রথমে তার ফিনিক্স স্কুলের ছাত্রদের নিয়ে এই শান্তিনিকেতনে উঠেছিলেন, যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং গান্ধীজি এসে ভারতবর্ষে জালিয়ানওয়ালাবাগের পরে 1920-22 যে অসহযোগ আন্দোলন করেছিলেন, সেটা নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা বিরাট মতদ্বন্দ্ব হয়েছিল। যদিও রবীন্দ্রনাথ এবং গান্ধী এরপরেও তারা একটা কি বলবো, আমরা আজীবন বন্ধু ছিলেন, তারা খুবই বন্ধু ছিলেন, কিন্তু তারা পারস্পরিক আবার ক্রিটিক ছিলেন। এতটাই যে বলেছিলেন, জওহরলাল বলেছিলেন যে নো টু পার্সনস ক্যান ডিফার লাইক টেগর অ্যান্ড গান্ধী। এতটা তাদের ডিফারেন্স ছিল, এত তাদের বন্ধুত্ব ছিল। 1922 সালের যে অসহযোগ আন্দোলন, তার তিনি পরবর্তীকালে প্রথমে স্বাগত জানালেও তার ক্রিটিক হয়েছিলেন, বা ইত্যাদি ইত্যাদি করে। এবং এই সময় পর থেকে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আমরা দেখি তার মধ্যে ওই ইন্টারন্যাশনালিজমের একটা টার্ন, তার সঙ্গে বাইরের লোকেদের বন্ধুত্ব, রমারোলার বন্ধুত্ব। তিনি একটা বুদ্ধির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতার একটা সনদে তিনি সই করেছিলেন রবীন্দ্রনাথ, অনেকের মতো। তাতে আদ্রেজিৎ থেকে আরম্ভ করে বড় বড় সব, রমারোলা থেকে রমারোলার ড্রাফট করেছিলেন রবীন্দ্রনাথের সই। একমাত্র ভারতীয় যার সই নেওয়া হয়েছিল সে হচ্ছে রবীন্দ্রনাথ। তো এইভাবে আমরা দেখি রবীন্দ্রনাথের এরপরের যে টার্নটা দেখবো, যদিও ন্যাশনালিজম রয়ে গেল, কিন্তু আমি একটা কথা বলছি, রবীন্দ্রনাথের ক্ষেত্রে ন্যাশনালিজম আর প্যাট্রিয়টিজমের মধ্যে একটা ডিফারেন্স আছে।
প্যাট্রিয়টিজম ইজ ওল্ডার দ্যান ন্যাশনালিজম। দেশভক্তি, দেশভক্তি আর আমরা একটা জাতি হিসেবে তৈরি করে বাকিদের একদম বরবাদ করে দেবো, এটা ভারতবর্ষের আদর্শ ছিল না। ভারতবর্ষ তার জন্য কোনোদিন কলোনি তৈরি করে। ভারতবর্ষ তার সভ্যতা পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে যদি আমরা বালিতে যাই, ইন্দোনেশিয়ায় যাই, দেখতে পাবো আমাদের ভারতবর্ষের আদি রূপ। কিন্তু সেখানে গিয়ে তারা কলোনি বিস্তার করেন, সেখানে গিয়ে তারা সভ্যতা ছড়িয়েছে, সেখানেই তারা রয়ে গেছে। তো এই যে জায়গাটা, এই যে ডিফারেন্স ওয়েস্টার্ন নেশনের সঙ্গে আমাদের যে ভারতবর্ষীয় সমাজের ডিফারেন্স, এর ওপর রবীন্দ্রনাথ জোর দিচ্ছেন, তিনি সমাজের ওপর জোর দিচ্ছেন। এবং তার সঙ্গে তিনি এই নতুনভাবে ইন্টারন্যাশনালিজম, যেখানে কেবলমাত্র এই ধরনের ইন্টারন্যাশনালিজমের মধ্যে একটা নেশন আছে, ইন্টারন্যাশনালিজমের মধ্যে নেশনগুলো নিয়ে ইন্টারন্যাশনালিজম তৈরি হয়। তিনি নেশনকে বাদ দিয়ে তিনি একটা নতুন ধারণা বললেন, সেই ধারণাটা বিশ্বের ধারণা, বিশ্ব। যার ফলে বিশ্ব মানে কি, আমি আছি, এই যে বিস্ময় তাই জাগে, আকাশ ভরা সূর্য তারা, সেখানে কে রয়েছে, আমি আছি, ওম ভূর্ভুবস্বঃ, আমি আছি, এবং ওটা বিশ্ব আছে। এই দুজন সবাই মধ্যে আমাদের একটা ইউনিয়ন দেখতে পাচ্ছি। সো হিজ কনসেপ্ট ওয়াজ বিশ্ব। আমরা অনেকটা কসমোপলিটানিজমের সঙ্গে তার মধ্যে মিল পাই, যদি ইন্টারন্যাশনালিজমের কথা বলি। যার ফলে তিনি যখন নাম চেঞ্জ হলো, ব্রহ্মচার্যাশ্রমের নামের বদলে তিনি বলেন বিশ্ব ভারতী। বিশ্ব আছে, ভারতীয় একটা অর্থ হচ্ছে সরস্বতী, আরেকটা অর্থ তার মধ্যে ভারতও আছে। অর্থাৎ ভারতের দিক থেকে তারা বিশ্বকে অ্যাপ্রোচ করছে। এই যে জায়গা, এটাই রবীন্দ্রনাথের বড় অর্থে ইন্টারন্যাশনালিজমের মূল কথা। আমি অনেকক্ষণ তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছি। এইটুকু বলে তোমাদের ধৈর্যের প্রতি ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা ছাত্র যারা রয়েছে, ছাত্রী তো এখানে নেই, তো ছাত্র যারা মাঝে মাঝে ঢোলে ঘুমে ঢোলে পড়তে পড়তে এই ঠান্ডা বাতাসে আবার একটু উঠে দাঁড়িয়ে আবার একটুখানি দেখে এটা ওটা করেছে, তাদের প্রত্যেককে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর মহারাজকেও এখানে নেই যদিও, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বনাথ স্যারই বলছি, আমাদের সময়টা মাস্টারমশাই বিশ্বনাথবাবুর কাছে, বিশ্বনাথ স্যারের কাছে একটা শ্রদ্ধা জানিয়ে, আমার যারা সতীর্থ, উল্লাসী সহ, এবং যিনি বসে মাইক্রোফোন অপারেট করছেন, তাকে প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানিয়ে আমার এই মেমোরিয়াল লেকচার, বোধহয় লংগেস্ট মেমোরিয়াল লেকচার হলো, এটা শেষ হচ্ছে। অনেক ধন্যবাদ। তোমরা বলো না, তোমরাও বলতে You are also welcome. ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দাও। প্রশ্ন আছে বলছি, একটা প্রশ্ন কি দুটো প্রশ্ন? মেরা মাইকে বলো। ওটা সংক্ষেপে হবে না বাবা, ওটার উপর আমার এত মোটা একটা বই আছে। বইটার নাম দ্য পোয়েট অ্যান্ড দ্য মহাত্মা, এনগেজমেন্ট উইথ ন্যাশনালিজম। ওখানে পড়বে বিরাট, মানে এই দ্বন্দ্বটা সাংঘাতিক, এবং কোথাও কোথাও মূলগত, কোথাও কোথাও এটা অনেক, এটা বলতে গেলে শেষ হবে একটাতে হবে। বারবার ইলেকশনের সময় বহু পলিটিক্যাল পার্টি থেকে শুনে টেগোরের কথা বলছি, এটা কি স্যার মানে যে টেগোরের রেজিলিয়েন্সটা নাকি স্যার আমরা নতুন পলিটিক্যাল ইমাজিনারি ডেভেলপ করতে পারছি না, যেটা টেগোরের মধ্যে তুমি যেগুলো বলছেন তার থেকে নতুন কিছু ডেভেলপ করতে পারছি না বলে কি বারবার এটা ফিরে আসছে? প্রথম কথা, সৃষ্টিশীলতার দিক থেকে তো পাচ্ছি না বলি, কারণ ওই যে ওনার হাই ন্যাশনালিজমের পিরিয়ড কবে 1890s এর শেষ দিক থেকে 1906 অবধি, এই সময় রবীন্দ্রনাথকে আমরা ন্যাশনালিস্ট বলতে পারি বিশেষ অর্থে। অর্থাৎ তিনি সমাজ বলছেন, সব বলছেন, কিন্তু ভারতবর্ষের কথা বলছেন, অ্যান্টি ব্রিটিশ কথা অনেক বেশি বলছেন, স্বদেশী গানের কথা বলছেন। কিন্তু এবং সেই সময় তিনি যে গানগুলো রচনা করেছেন, তোমরা যতগুলো পলিটিক্যাল পার্টিতে যারা ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি তারা যেসব গান চালায়, সেই তো গানগুলো শোনো, তো সেই একই গান শোনো। হ্যাঁ, তো এই গানগুলো রবীন্দ্রনাথ বা তার আগের গানের থেকে বা কিছু নজরুলের গানের থেকে বেরোতে পারছে না।
এটা রবীন্দ্রনাথ ইলেকশনে তো কোনোদিন ইলেকশনে পার্টিসিপেট করতেন কিনা, ভারতবর্ষের ইলেকশন হয়নি, ভারতবর্ষ স্বাধীন তখন রবীন্দ্রনাথ 41 সালে মারা গেছেন। তার আগে যে ধরনের ইলেকশন হয়েছে উনি ইলেকশনে এমনকি তার আশ্রমে কিন্তু বহু লোক, যেমন নন্দলাল বোস থেকে আরম্ভ করে বহু লোক ফলোয়ার্স অফ একদম আর্ডেন্ট ফলোয়ার্স অফ গান্ধীজি, এবং তারা লুকিয়ে লুকিয়ে কেন রবীন্দ্রনাথ যদি জানতে পারেন যে এরা আবার ন্যাশনাল, তার দুটো ভয় ছিল, একটা হচ্ছে তার তিনি ন্যাশনালিজমের এই ধরনের অনেক কিছুকে সমর্থন করেন, সেটা ওর বিখ্যাত দুজনের প্রবন্ধ রবীন্দ্রনাথের, একটা আছে সত্যের আহ্বান, এটা পড়বে গান্ধীর উদ্দেশ্যে লেখা, আরেকটা হচ্ছে গান্ধীও তার জবাব দিয়েছেন। কিন্তু এটাও সত্য, তিনি এটাও মনে করেছেন তিনি শান্তিনিকেতনে বিরাট কর্মকাণ্ড চালাচ্ছেন, এবং পরবর্তীকালে বহু আমরা জানি বহু স্বদেশী যারা ব্যক্তি তারা পালিয়ে ওইখানেও আশ্রয় পেতেন। তা সেটা তার পুলিশ রিপোর্ট তো ছিলই সেই সময়কার কলোনিয়ালের বিরুদ্ধে, কিন্তু তার পাশাপাশি যেটা ছিল তার ভয় ছিল যে পুলিশ এসে শান্তিনিকেতনের আশ্রম না বন্ধ করে দেয়, যার ফলে তিনি সচেতনভাবে চাইতেন তিনি এবং আশ্রমিক যারা তারা রাজনীতি করবেন না, রাজনীতিতে জড়াবেন। এটা সত্ত্বেও গেছে, এ কথা আছে, নন্দলাল বোস লুকিয়ে লুকিয়ে গেছেন গান্ধীজির এতে হাঁটতে, এবং প্রচুর অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয়তাবাদী ছিলেন অনেক বেশি, মানে যে অর্থে আমাদের কংগ্রেসের জাতীয়তাবাদ বা সঙ্গে ছিল। এটুকুই বলছি, আর কিছু পরে আমরা কথা বলি, আলোচনা করি। থ্যাংক ইউ সো মাচ। আপনার অনেক সময় নষ্ট করুন। আজকে আমাদের 8th স্বামী তথাগতানন্দ মেমোরিয়াল লেকচার আমাদের মধ্যে স্যারকে পেয়েছি। আমার পরম সৌভাগ্য যে আমি এই কলেজে এসেছি যার পরামর্শে এবং যার উৎসাহে তাকে নিয়ে আসতে পেরেছি, এবং আজকের যে মেমোরিয়াল লেকচারটা ছিল উনি খুব সুন্দরভাবে আমাদের মধ্যে এতক্ষণ ধরে খুব সুন্দর আলোচনা পরিবেশন করেছেন, এবং আমরা প্রত্যেকেই আমাদের যে বৌদ্ধিক উৎকর্ষতা সেই জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি, যে রবীন্দ্রনাথ সম্পর্কে যে আমাদের একটা ধারণা ছিল সেই ধারণা থেকে আমরা কতটা নিজেকে ডেভেলপ করতে পারলাম। এবং সেই কারণে আমার মাস্টারমশাই সমতুল্য অধ্যাপক প্রফেসর ডক্টর শিবাজি প্রতিম বসু মহাশয়, যিনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য ছিলেন এবং বর্তমানে অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, তাকে আমার সশব্দ প্রণাম। এবং তিনি আবারও চাইব যে তিনি ওনাকে আবার নিয়ে আসার জন্য অন্য কোনো প্রোগ্রামে বা আমি সেরকম অ্যারেঞ্জ করার আমাদের দিক থেকে একটা চেষ্টা থাকবে। তো তিনি এসছেন আমাদের মধ্যে, সত্যি যে আমাদের পরম সৌভাগ্য এবং প্রাপ্তি বলা যেতে পারে। ওনাকে আমি প্রণাম নিবেদন করছি। এবং আজকের যে এই মেমোরিয়াল লেকচার, এই মেমোরিয়াল লেকচারের যিনি আমাদের সবসময় বা প্রতিনিয়ত থাকেন, যিনি এই ধরনের অনুষ্ঠানগুলো পরিচালনা করতে উৎসাহ দেন, আমাদের প্রিন্সিপাল মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং যিনি এই মেমোরিয়াল লেকচারের যিনি দাতা বিশ্বনাথ স্যার, সেই বিশ্বনাথ স্যারকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এছাড়া হচ্ছে যে আমাদের এইচওডি যিনি ইন্দ্রাশিস স্যার আমাদের উপরে রয়েছেন, তিনি আমাদেরকে আগলে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকেও আমার প্রণাম। এছাড়াও সন্দীপন স্যার, উনি আসেননি, ওনাকে আমার প্রণাম, বা আমার আদিত্য বা সহকর্মী এবং ছাত্র যারা রয়েছে এখানে আমরা সবাই তাদের সবাইকে হচ্ছে যে যথাযথ ভালোবাসা এবং স্নেহ। তো এই বলে যে আনুষ্ঠানিক ভোট অফ থ্যাঙ্কস সেটা এখানে শেষ করছি।